শেষ বিকেলের মা 14। পৃথিবীতে অনেক সত্য রয়েছে। এই সত্যের মধ্যে একটি হলো টাকার জন্য নির্ভরতা। সত্যিকার অর্থে টাকার জন্যেই তো রিহানের সাথে ফারিহার সম্পর্কটা। দুজন দুজনার প্রয়োজন মেটাচ্ছে। ফারিহার মাকে ডিসচার্জ দেওয়া হলো। তাকে বাড়ি নেওয়ার সমস্ত ব্যবস্থাই করা হচ্ছে। এর মধ্যে রিহান এসে উপস্থিত হয়েছে। শরীরে ক্লান্তি দৃশ্যমান। ফারিহা তার দিকে তাকালোও না। সে নিজ থেকে প্রশ্ন করল, প্রেসেন্টের অবস্থা কেমন? ফারিহা উত্তর দিচ্ছে না। একটু দূরে বসে ছিল আদিব। সে জবাব দিল, ট্রিটমেন্ট করা হয়েছে। খালার নানান সমস্যা। শরীরের ভেতর কিছু ঠিক নেই। অনিচ্ছা থাকা সত্ত্বেও ফারিহার সামনেই পুনরায় কথাগুলো বলল আদিব। রিহানকে জবাব দিতে দেখা গেল না। আদিবও অবশ্য কিছু মনে করেনি। সে একটা দীর্ঘ শ্বাস ফেলল শুধু। এদিকে রিহান ডাক্তারের সাথে কথা বলতে গিয়েছে। ফারিহাকে কেমন যেন দেখাচ্ছে। মায়ের চিন্তায় সে পাগল প্রায়। ফারিহা, খালাকে ডিসচার্জ দেওয়া হয়েছে। নিরুত্তর ফারিহা। আসলে সে শুনতে পাচ্ছে না। তার দুটি চোখে মায়ের জন্য চিন্তা। যে মা তার একমাত্র দুনিয়া। ফারিহা। শরীরে ঝাঁকুনি দিল আদিব। এতে কিছুটা ধ্যান ফিরে পেল মেয়েটি। শুকিয়ে যাওয়া মুখ, কোটরাগত চোখ, সব কেমন যেন বুকে এসে লাগে। আদিব আদুরে হাতে মাথায় স্পর্শ করাল। উঠো। এভাবে বসে থেকে সময় নষ্ট হচ্ছে। সমাপ্তিতে নিজেই উঠিয়ে নিল আদিব। পাতলা গড়নের মেয়েটি যেন আরো বেশি রোগা হয়ে গেছে। আদিব পূর্ণ নজরে তাকালো একবার। আয়নায় দেখো নিজেকে, কতটা পরিবর্তন এসেছে। সৌন্দর্য নষ্ট হচ্ছে। এভাবে চলবে কি? ফারিহা কিছু বলল না। আদিব বেশ কিছু উপদেশ দিল। পাশেই ছিল রিহান। প্রতিটা কথা তার কানে প্রবেশ করল। রিহানকে পাশ কাটিয়ে বিল দিতে গেল ফারিহা। রিহান একটু অবাক হয়ে বলল, আমি দিচ্ছিলাম তো। মেয়েটি তখনও কিছু বলল না। ক্ষণে ক্ষণে বিস্মিত হচ্ছে রিহান। বিল মিটিয়ে দিয়ে ফারিহা বলল, আপনার দেওয়া টাকাগুলোর মধ্যে এখনো বেশ কিছু টাকা রয়েছে রিহান স্যার। আপনাকে ফোন করেছি টাকার জন্য নয়। আমার মায়ের অবস্থা দেখানোর জন্য। রিহান বোধহয় লজ্জিত বোধ করল। যদিও এত শত ভাবেনি সে কিংবা ফারিহার সাথে তার টাকার সম্পর্ক। তবু একটা দায়িত্ব কাজ করছে। রিহান বাক্য না বাড়িয়ে ডাক্তারের সাথে পুনরায় আলোচনায় বসল। এই সময়টায় ফারিহা চুপ করে বসে রইল। তার দেহটা কেমন নিস্তেজ হয়ে পড়ছে। ফাহিমাকে বাসায় পাঠানো হয়েছে। রিহানও চলে গিয়েছে। শুধু রয়েছে ফারিহা। সে ঔষধ কেনার জন্য ফার্মেসিতে এসেছিল। এরই মধ্যে সুন্দরী এক মেয়ে তার সামনে এসে দাঁড়ালো। পরনের পোশাক বলে দিচ্ছে মেয়েটা বিলাসিতা কতটা পছন্দ করে। তাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল অমন সময় সুন্দরী যুবতীর ডাক পেল। ফারিহা আফরোজ। নিজের নামটি শুনতে পেয়ে অবাকই হলো সে। যুবতী এগিয়ে এল। তাকে অবলোকন করল বোধ হয়। তোমাকেই বলছি। জি। আশেপাশে মানুষ আছে বিধায় একটু দূরে এলোরা। ফারিহা তার ক্লান্ত কণ্ঠে বলল, আপনি কি আমাকে চিনেন? মেয়েটি হাসল। যেই হাসিতে শত পুরুষ ঘায়েল হতে পারে। চিনি বলেই তো ডেকেছি। ফারিহা কথা বলল না। সে কিছুই যেন বুঝতে পারছে না। আমি কিয়া, রিহানের গার্লফ্রেন্ড। এবার যেন ধ্যান ফিরে পেল ফারিহা। রিহান তাকে শুরুতেই কিয়ার ছবি দেখিয়েছিল। দুশ্চিন্তায় সব ভুলে বসেছে। জি। অল্পতেই কথা বলবো। তোমার মা সম্ভবত অসুস্থ। হ্যাঁ। তাকে ডিসচার্জ দেওয়া হয়েছে। দেখেছি। আচ্ছা, চা কফি কিছু নাও? এসবের প্রয়োজন নেই। ঠিক আছে। তাহলে শুরু করছি। রিহানের সাথে তোমার একটা ডিল হয়েছে রাইট? হ্যাঁ। সেই ডিল অনুযায়ী একটা বছর তোমরা একসাথে থাকবে। অর্থাৎ রিহানকে সঙ্গ দিবে তুমি। ফারিহা মৌন রইল। কিয়া হেসে বলল, তুমি কি অন্যমনস্ক আছো? না। শুনছি, আপনি বলুন। আচ্ছা। দেখো একটা বছর একে অপরের সঙ্গে থাকা মানে অনেক বিশাল ব্যাপার। বাট তোমাদের সম্পর্কটা চুক্তির। আবার প্রেমে পড়ে যেও না। শেষ কথাটা বলে হেসে উঠল কিয়া। যেন খুব মজা পেয়েছে। ফারিহা অবশ্য কথা বলছে না। সে চুপই আছে। তুমি কি রাগ করলে? না। রাগ করিনি। আপনার কথা বুঝতে পেরেছি।
তাছাড়া রিহান স্যার আপনাকে খুব ভালোবাসে। সে কখনো অন্য কারো প্রতি আসক্ত হবে না, যত সুন্দরীই হোক না কেন। ফারিহার কথাটা পছন্দ হলো কিয়ার। তার অধর কোণে যেন সর্বদাই হাসি মাখা। তারপরও হতাশা মিশ্রিত বাক্য বলল সে, জানি আমি আসলে কিছু সমস্যায় রয়েছি। একটা বছরের মধ্যে আই হোপ সব ঠিক করে দিব। এর জন্যেই রিহানের এত প্রেশার যাচ্ছে। তারপর পরই ঘড়ির দিকে তাকালো কিয়া। সে দেখল রাত প্রায় 12টা। তোমার লেট করে দিলাম। সমস্যা নেই, আমি তাহলে আসছি। তোমাকে ড্রপ করে দেই? একাই যেতে পারবো। আপনাকে ধন্যবাদ। ফারিহা চলে গেল। কিয়া সে দিকে তাকিয়ে দীর্ঘ এক নিঃশ্বাস ফেলল। ফারিহা সুন্দরী হলেও ভদ্র গোছের মেয়ে। নিজের অভিজ্ঞতা থেকে এইটুকু নিশ্চিত মেয়েটি লোভী নয়। নেহাতই পরিস্থিতির শিকার। কিয়া একটু রাগ করেছে, সেটা বুঝতে পারল রিহান। সে বলল, সরি, তোমাকে সময় দিতে পারলাম না। কিয়া এ বিষয়ে কিছু বলল না। রিহান জবাবের অপেক্ষা না করে পুনরা বলল, শুনছো তুমি? হুম। রেগে আছো? না, রাগ করিনি। তবে কোথায় গিয়েছিলে তুমি? হসপিটালে। সেখানে কেন? ফারিহার মা অসুস্থ, তাই যেতে হলো। রিহান মিথ্যে না বলায় কিয়া খুশি হলো। ছেলেটা তাকে বড় বেশি ভালোবাসে। কিয়া কেন? পৃথিবীর কোনো বুদ্ধিমতী নারী রিহানের মতো পুরুষকে হারাতে চাইবে না। কিয়ার ভেতর থেকে খুব খারাপ লাগা কাজ করছে। বেশ কিছু মাস ধরে দুজনের সম্পর্ক কেমন যেন হয়ে গেল। অথচ শুরুর দিকে কতটা সুখী ছিল তারা। কিয়া, শুনছো আমার কথা? হুম। কিছু হয়েছে? উহু। তাহলে? তোমার থেকে দূরে থাকতে ইচ্ছে করছে না রিহান। সেই জন্যেই বললাম জবটা ছেড়ে দিতে। তুমি শুনলে না। আমি ক্ষতিপূরণ দিতেও প্রস্তুত কিয়া। আর তো কিছু সময় কেটে যাবে রিহান। কি দরকার কথার খেলাপ করার? এমনিতেও আমরা কানাডায় সেটেল হতে পারবো না। আন্টি আঙ্কেল নিশ্চয়ই দেশ ছাড়বেন না? রিহান চুপ করে রইল। কিয়ার কণ্ঠটা তেজহীন হয়ে আছে। রিহান, আমাকে কখনো ভুল বুঝবে না তো? এমন কেন বলছো? জানি না, আমার হুট করেই খারাপ লাগা কাজ করছে। তুমি ঠিক আছো তো? হুম। দুজনেই আবার চুপ। একে অপরের এক একটা নিঃশ্বাস যেন শুনতে পাচ্ছে তারা। ঘড়ির কাঁটা প্রায় শেষ প্রহরে এসে ঠেকেছে। ঘুমাও রিহান, ঘুমাও। রাত পেরিয়ে যাচ্ছে। তোমাকে মিস করছি। এতটা কাছে থেকেও আমরা কত দূরে আছি কিয়া। সকালের নাস্তাটা একসাথে করবে প্লিজ? রিহান যেন এমনটাই চাইছিল। তার ভেতরটা তপ্ত হয়ে আছে। কিয়ার দেওয়া অফারটা লুফে নিল সে। তারপরই বলল, তৈরি থেকো। শহরের বেস্ট জায়গায় নিয়ে যাব তোমায়। এদিকে ঘুমহীন ফারিহা। আকাশে বিশাল এক চাঁদ। হালকা শীতল বাতাসে উড়ছে তার চুল। রূপার থালা মতো চাঁদটা যেন এক চিলতে সুখ। অথচ ফারিহার দু চোখে নোনা জল, যে স্রোতে ভেসে যাচ্ছে চারপাশ। নিজ জীবন নিয়ে বড় আফসোস হচ্ছে তার। কেন এমন হলো তার জীবন? এইটুকু বয়সে এত দায়িত্ব কেন তার মস্তিষ্ক জুড়ে? আজানের কিছু পূর্বে আদিবকে বাইরে দেখা গেল। ছেলেটা সমস্ত রাত নির্ঘুম ছিল। ফারিহা চোখ মুছে ডাকল, আদিব ভাইয়া। গুমোট পরিবেশে সে ডাক যেন আদিবের সমস্ত শরীরে দোলা দিয়ে গেল। সে চট করেই ঘুরে তাকালো। দরজা খুলে বেরিয়ে এল মেয়েটি। মাথায় তার ঘোমটা টানা। ঘুমাওনি? না। একটা সাহায্য করবেন প্লিজ? সাহায্য? হ্যাঁ বলো। আমাকে একটু লেকের পাড়ে নিয়ে যাবেন? কি কেন কিছুই জিজ্ঞাসা করল না আদিব। আকাশ কিছুটা সাদা হতে শুরু করেছে। মিহি বাতাসে চলছে তারা। ফারিহার ঘোমটা টানা মুখ যেন বুকের ভেতরটা শীতল করে তুলেছে। এই যে মেয়েটির প্রতি তার ভালো লাগা, ভালোবাসার এক অনুভূতি। কখনো কি রূপ নিবে দারুণ কোনো সম্পর্কে? শেষ বিকেলের 15 সকালের মৃদুমন্দ হাওয়ায় নড়ছে ফারিহার কেশ। সে দিকে অনিমেষ তাকিয়ে আছে আদিব। মেয়েটা যখন প্রথমবার তাদের বাড়িতে এল তখন থেকেই কেমন একটা ভালো লাগা কাজ করত। কি, কেন, কিভাবে হলো জানা নেই। শুধু মনের ভেতর জাগলো অন্যরকম ভালো লাগা, ভালোবাসা। সকালটা আরেকটু দীঘল হতেই ফারিহা উঠে পড়ল। মাথার ঘোমটা ফেলে দিয়ে বলল, ফিরে যাই চলুন। আদিব বিনা বাক্যে পথ আগালো।
ওদের মাঝের দূরত্ব অনেকটা। ফারিহা কিছু ভাবছে কি না বোঝা যাচ্ছে না। তবে আদিব ভাবছে এক সুন্দর সংসারের কথা। মোড়ের কাছ থেকে জানিয়ে নিল আদিব। ধন্যবাদ না জানিয়ে মৃদু হাসল ফারিহা। চা কাপে চুমুক দিয়ে বলল, জীবন কত সুন্দর, কত রঙিন। হঠাৎ কেন এমনটা বলল বুঝতে পারল না আদিব। তবে চেয়ে রইল। ওর চাহনি বুঝতে পারছে ফারিহা। তবে মুখে কিছু বলছে না। চা শেষ করে পাশেই ওয়ান টাইম কাপটা ফেলে দিল। বাড়ি ফিরে এসে দেখল বেশ ভিড় জমেছে। ফারিহার বুকের ভেতর কেমন করে ওঠল। সে ছুটে ঘরের ভেতর এল। ফাহিমা ঠিক আছেন দেখে বুক ভরে শ্বাস নিল। মায়ের পায়ের কাছে বসে ডাকল, মা, মা গো। ফাহিমা ধীর হাতে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। মা, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? ফাহিমা কথা বললেন না। ওনার ভেতরটা জ্বলে যাচ্ছে। প্রথমত অসুস্থতা, দ্বিতীয়ত মেয়েটির করুণ অবস্থা। সব মিলিয়ে অসহ্য আন্দোলন চলছে ওনার হৃদয়ে। ফারিহা, পেশেন্টকে নিয়ে আসো। হঠাৎ কণ্ঠ পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল ফারিহার দেহে। দরজার কাছে রিহান দাঁড়িয়ে। ও ওঠে দাঁড়ালো। রিহান স্যার, আজ বিকেলে ওনার ফ্লাইট। সব কেমন দ্রুত ঘটে গেল। ফারিহা কিছু বলতে চাইল। সেটা বুঝতে পারল রিহান। ফোন সুইচ অফ করে রেখেছ? রাত থেকে কল করছি, খোঁজ নেই। তাই একেবারে চলে এসেছি। এতক্ষণে ভিড়ের কারণ বুঝতে পারল ফারিহা। রিহান এত সময় মর্জিনার বাসায় অবস্থান করছিল। দ্রুত আসো, সময় নেই। ফারিহা সম্মতি জানালো। ফাহিমাকে তৈরি করে প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে নিল। এসবে সাহায্য করলেন মর্জিনা। পুরো সময় জুড়ে যদি কেউ নীরব থেকে থাকে তাহলে সে হচ্ছে আদিব। অদূরে বুকে হাত গুজে দাঁড়ানো পুরুষটি। তার মুখশ্রী কঠিন দেখাচ্ছে। এসবে যে সে খুশি হতে পারছে না তা মুখ দেখেই বোঝা যাচ্ছে। ফারিহা গাড়িতে ওঠার পূর্বে বলল, খালা, দোয়া করবেন। সব ঠিক হয়ে যাবে মা। টেনশন করিস না। ফাহিমা, নিজের খেয়াল রাখবে। দোয়া করবেন আপা। সব সময়। বিদায় বেলা এসে মর্জিনা কেঁদে ফেললেন। ওনাদের সম্পর্ক কতটা গভীর তা চোখের জলেই প্রমাণ হলো। গাড়ি ছাড়ার আগ মুহূর্তে আদিব বলল, ফিরবে তো ফারিহা? এ প্রশ্নের জবাব মিলল না। ফারিহা আদিবের দিকে চেয়ে রইল। ছেলেটার দু চোখের যন্ত্রণা, বুকের ভেতর হাহাকার সব কেমন স্পষ্ট দেখতে পাচ্ছে ফারিহা। অথচ সে নির্বিকার। মাত্র 2 ঘন্টার মধ্যে সমস্ত শপিং শেষ করল ফারিহা। মায়ের জন্য প্রয়োজনীয় সকল কিছু কেনা হলো। চিকিৎসাটা দীর্ঘমেয়াদী। 3 মাস কিংবা আরও বেশি সময় লাগতে পারে। ফারিহার বুকের ভেতর কেমন করছে। সে ফাহিমাকে শক্ত করে জড়িয়ে ধরল। মা, নিজের খেয়াল রেখো। তোমার সাথে যেতে পারবো না আমি। তুই নিজের যত্ন নিস মা। আর কল করিস সময় করে। দেখে শুনে চলবি। ঠিক তারপরেই রিহানের দিকে চাইলেন তিনি। আল্লাহ, ছেলেটার ভালো করুক। তুই কিন্তু নিজের যত্ন নিস। নিব মা। মা মেয়ে দুজনেই কথা হারিয়ে ফেলল। অথচ বুকের ভেতর কত কথাই না জমে আছে। কিছু সময় মৌনতায় গত হলেও খানিক বাদে মা মেয়ে ঝরঝরে কেঁদে উঠল। সব কেমন আলোর গতিতে হয়ে গেল। ফারিহার মা সিঙ্গাপুরে পৌঁছে গেছেন। মেয়েটি কেমন নিস্তেজ হয়ে আছে। সারা রাত এয়ারপোর্টে বসেছিল। ওর থেকে একটু দূরে বসে আছে রিহান। মশার ভনভন আওয়াজে মাথা নষ্ট হবার অবস্থা। এরই মধ্যে রুনা কল করলেন। কি যেন আয়োজন করবেন। সেই জন্য ফারিহাকে সাথে নিয়ে আসতে বললেন। রিহান দীঘল নিঃশ্বাস ফেলল। ফারিহা, সকাল হয়েছে। এখন তো ফিরে চলো। মেয়েটি নড়ল না। ওর হৃদয় কত ব্যথা কেমন করে জানবে এই পুরুষটি? ফারিহা। এবার এপাশ ফিরল ফারিহা। তার দু চোখ কেমন অন্ধকার। রিহান স্যার, আমি সত্যিই এতিম হয়ে গেলাম? মাকে ছাড়া আমি কখনো থাকিনি। কখনোই না। ওর ঝরঝরে কান্নার শব্দে চারপাশের মানুষ ঘুরে তাকালো। রিহান একটু অপ্রস্তুত বোধ করছে। তার শক্ত বিশাল হাত মেয়েটির মাথায় স্পর্শ করাল। কিচ্ছু হয়নি। আসো, বাড়ি যেতে হবে। রাস্তা জুড়ে মেয়েটি কোনো কথাই বলল না। রিহান ও ডাকল না। তবে কিছু সময় পর পর তাকিয়ে দেখছিল। ওরা যখন বাড়ি পৌঁছাল তখন সূর্য মুখ তুলে তাকিয়েছে।
মৃদু রোদ এসে ছুঁয়ে যাচ্ছে রিহানদের বিশাল অট্টালিকার প্রাচীর। সেই দিকে তাকিয়ে ফারিহার মন খারাপ হলো। মনে পড়ে গেল মায়ের সাথে তার ছোট্ট সংসার। আরও মনে পড়ল বাবার স্নেহ। ওর বুক ভেঙে কান্না আসতে চায়। রিহান তাকে ধীর কণ্ঠে ডেকে নেয়। এ কি, মেয়ের চোখ মুখ এমন কেন দেখাচ্ছে? ফারিহার দিকে এগিয়ে এলেন রুনা। ভদ্রমহিলা চট করেই ওর মন খারাপ ধরে ফেলেছেন। কি হয়েছে মা? ফারিহাকে নিরুত্তর দেখে রিহান নিজ থেকেই বলল, খাবার খায় না ঠিক মতো। অ্যাডমিশনের প্রেশার নিচ্ছে। সব মিলিয়ে অর্ধেক অসুস্থ হয়ে আছে। হায় আল্লাহ! রুনার আঁতকে ওঠা গলা। তিনি প্রায় ঝাপটে ধরলেন ফারিহাকে। ওর হৃদয় কেমন করে ওঠল। রুনার শরীর থেকে আসা মা গন্ধটা মস্তিষ্কে ভীষণ প্রভাব ফেলল। থমথমে কণ্ঠে কেঁদে ওঠল ও। পাগল মেয়ে! এতটা অযত্ন অবহেলা কেন? নিজের শরীর দেখেছ? এখন থেকে আর কোনো অজুহাত নয়। তুমি আমার কাছে থাকবে। তোমার হোস্টেলে রিহান কথা বলে নিবে। না আন্টি, এটা হয় না। কেন হয় না? তুমি এই বাড়ির হবু বউ। তাহলে? ফারিহা চুপ করে রইল। রিহান কি বলবে বুঝতে পারছে না। রুনাই বললেন, রিহান ওর সমস্ত জিনিস আনার ব্যবস্থা করবে। জি, মমো। আন্টি, এটা করার দরকার নেই। কোনো কথা নয়। বসো তুমি। রুনা চলে যেতেই ফারিহা বলল, রিহান স্যার, আমি এখানে থাকতে চাই না। রিহান কিছু বলল না। ফারিহা পুনরায় বলল, আন্টিকে বোঝাবেন প্লিজ। এবারও জবাব মিলল না। রিহান নিজের ঘরে চলে এল। তার খুব একটা ভালো লাগছে না। ফারিহার সাথে সম্পর্কটা যত কম আগাবে ভবিষ্যতের জন্য ততই মঙ্গল। কিন্তু রুনাকে এ বিষয়ে বলেও কি লাভ হবে? আর বলবেই বাকি। পরিস্থিতি এমন যে এক পা আগাতে গেলে দু পা পিছিয়ে যেতে হবে। বেশ কিছু সময় পর রিহানের দরজায় নক পড়ল। কে? আমি। ফারিহার কণ্ঠ পেয়ে দরজা খুলে দিল রিহান। মেয়েটির চোখ মুখ দেখে কিছু বোঝা যাচ্ছে না। কিছু হয়েছে? আন্টি নাস্তার জন্য ডাকতে পাঠালো। ও, ভেতরে এসে বসো। আমি ফ্রেশ হয়ে আসি। রুমে প্রবেশ করতেই কেমন একটা সমীরণ অনুভব হলো ফারিহার। রিহানের ঘরে এর আগেও আসা হয়েছে। সে এক পলক দেখে নজর নত করে রইল। রিহান ফ্রেশ হয়ে এসে বলল, মমকে বলে লাভ হবে না। এখানে থাকতে পারো। কথা দিচ্ছি প্রবলেম হবে না। শেষ বিকেলের মা, 16। সকাল সকাল ফারিহাকে দেখতে পেয়ে আদিব যেন নিঃশ্বাস ফিরে পেল। ও ছুটে এসে বলল, ফারিহা, কল ধরছিলে না কেন? মেয়েটি নত মুখে ঘরে প্রবেশ করল। ওর পেছনে পেছনে এল আদিবও। এই, উত্তর দাও। ফারিহা এবারও চুপ করে রইল। তারপরই জিনিসপত্র গোছাতে লাগল। আদিব অবাক হয়ে দেখছে। ফারিহা। উপায় না পেয়ে মেয়েটির বাহুতে স্পর্শ করল আদিব। ফারিহা পূর্ণ নজরে চাইল। দেখল আদিবের দু চোখের আকাঙ্ক্ষা। অথচ ও নিজের ভেতর থেকে ভালোবাসা খুঁজে পেল না। যা পেল তা কেবল উত্তপ্ত দীঘল শ্বাস। তুমি কোথায় যাও? চলে যাচ্ছি, আদিব ভাই। এভাবে? এটা কেন করছো? প্রয়োজন পড়ে গেল। ফারিহা, তাকাও আমার দিকে। মেয়েটিকে নিজের দিকে ঘুরালো আদিব। ফারিহা একটু হাসার চেষ্টা করে বলল, আদিব ভাইয়া, আপনাকে আমি ভীষণ শ্রদ্ধা করি। তবে এই শ্রদ্ধার সম্পর্কের সাথে অন্য কোনো সম্পর্ক মিলাতে পারি না। সহজ, সরল স্বীকারোক্তি পেয়ে আদিব থম মেরে গেল। ফারিহা বিশেষ কিছু নিল না। প্রয়োজনীয় কিছু কাগজপত্র নিয়ে বলল, আপনার মনের ভেতর আমার জন্য কোনো অনুভূতি থেকে থাকলে আমায় মাফ করবেন। আমি সে অনুভূতির যোগ্য নই। তারপরই বেরিয়ে পড়ল মেয়েটি। যাওয়ার পূর্বে অবশ্য মর্জিনার সাথে দেখা করে গেল। আদিব চেয়ে রইল। দেখতে পেল তার আরাধ্য নারী অন্য এক পুরুষের দিকে এগিয়ে চলেছে। যে পুরুষটির নাম রিহান জোয়ারদার মাহাদি। মানুষ প্রয়োজনের জন্য সম্পর্ক তৈরি করে থাকে। রিহানের পরিবারের সাথে ফারিহার সম্পর্কটা তেমনই। কি এক যন্ত্রণা বুকের ভেতর লালন করছে মেয়েটি। অথচ এ জীবনে এমন কিছু সে কি চেয়েছিল? উহু না। রিহান ফুরফুরে মেজাজে। তার ব্যক্তিগত খারাপ লাগা নেই। তার কাছে এখন সবটা রয়েছে। কিয়া বিদেশে ফিরে গেলেও নিয়ম করে কল করে। রিহানের অপেক্ষা করতে খারাপ লাগে না। তবে বাবা মাকে মিথ্যে বলার জন্য ভেতরে অপরাধবোধ জাগে।
কিন্তু সে কি নিরুপায় নয়? আর কোনো অপশন কি আছে তার নিকট? সে ভেবে পায় না। ফারিহা মাথা ব্যথা নিয়ে চোখ বন্ধ করে আছে। মায়ের কথা তার মনে পড়ল। রিহান স্যার, মাকে কল করা যাবে? এখন তো ওনার চেকআপ চলার কথা। লাঞ্চের পরে করো। ফারিহা চুপ করে রইল। এই দুনিয়ায় ওর আছে কেবল মা। আর কেউ তো নেই। মানুষটার জন্য নিজের সবটুকু উজাড় করে দিচ্ছে। তবু শেষ রক্ষা যদি না হয়? হঠাৎ এ ধরনের চিন্তা করে মেয়েটির শরীর শিউরে উঠল। চোখে নেমে এল জল। নরম তুলতুলে বিছানা। বিশাল ঘর। জিনিসপত্রের খামতি নেই। অথচ ভেতরে ভালো লাগা কাজ করছে না। এই রকম একটা ঘর সকল নারীই কাম্য করে থাকে। তবু কেন যেন শান্তি মিলছে না ফারিহার অন্তরে। সে জানে, এ ঘর দুদিনের। মরীচিকার মতো। এখানে তার সংসার বালি দিয়ে তৈরি। যা একটুখানি বাতাসেই মিলিয়ে যাবে। চিরস্থায়ী জিনিস ব্যতীত কোনো কিছুতেই তার খুব একটা ঝোঁক নেই। মেয়েটি আরাম করে বসল। রুমে একটা পড়ার টেবিলও রয়েছে। সেখানে এক গাদা বই। দুদিন বাদেই ফারিহার অ্যাডমিশন। তার খুব ইচ্ছে, পাবলিকে পড়ার। যদিও রিহান বলেছিল নামজাদা প্রাইভেট ভার্সিটিতে অ্যাডমিট করিয়ে দিবে। কিন্তু ফারিহা চায়নি। লাখ লাখা টাকা খরচের দরকার নেই। সে এত বেশি ঋণী হতে চায় না। এমনিতেও রিহান তাদের অনেক টাকা দিচ্ছে। মেয়েটি মনে মনে ভেবে নিল যদি কখনো সামর্থ্য আসে রিহানের সবটুকু টাকা ফিরিয়ে দিবে। যদিও বিনিময় প্রথা মেনেছে তারা, তবুও টাকাগুলো ফিরিয়ে দিবে ফারিহা। ফারিহা, ফারিহা। রুনার কণ্ঠে ওঠে দাঁড়ালো ফারিহা। ভদ্র মহিলা এক হাত ভর্তি জিনিসপত্র নিয়ে এসেছেন। এগুলো কাবাডে রেখে দাও। এত সব কিছু প্রয়োজন আছে না? দুদিন পর তো নিয়মিত ভার্সিটি যাওয়া আসা করবে। তবু এত সব? কোনো কথা না। এসব রেখে, খেতে আসো। লাঞ্চের সময় পেরিয়ে যাচ্ছে। ফারিহা আর কিছু বলল না। কিংবা সুযোগ পেল না। প্যাকেটগুলো কাবাডে রেখে ডাইনিং এল। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল রিহান। ফারিহাকে দেখে হাসল। ইশারায় পাশের সিটে বসতে বলল। ছেলের এই আচরণ দেখে খুশি হলেন রুনা। অথচ তিনি জানেন না এই নরনারী একে অপরের প্রতি যত ভালোবাসা দেখায় তার সবটুকুই ধোয়ার মতো। যা ক্ষণিক বাদেই মিলিয়ে যায়। বাড়ির সহযোগী এসে খাবার রাখল। ফারিহা নিজ থেকেই বলল, আমি সার্ভ করে দিচ্ছি। রুনা বাধা দিলেন না। মেয়েটিকে তিনি মন প্রাণ দিয়ে পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছেন। আপনাকে মাছ দিব? রিহান তড়িঘড়ি করে বলল, না, না। আমি মাছ খাই না। কেন? ভালো লাগে না। খেয়ে দেখুন। ভালো লাগে না। রাখো এটা। ফারিহা রাখতেই যাচ্ছিল। রুনা পাশ থেকে বললেন, খেয়ে দেখ না। মেয়েটা এত করে বলছে। খেলে কি এমন হবে? মাকে খুশি করতে গিয়ে প্লেটে মাছ নিল রিহান। অথচ রুনা ভাবলেন ছেলে বুঝি প্রেমিকার কথায় মাছ তুলে নিয়েছে। ফারিহা বুঝল, তার এমনটা করা ঠিক হয়নি। সে নিচু স্বরে বলল, মাফ করবেন। রিহান কিছু বলল না। সে ভেবেছিল রুনার খাওয়া শেষ হলে মাছ উঠিয়ে রাখবে। কিন্তু তিনি আজ খুব ধীরে খাচ্ছেন। অথচ অন্য দিন দ্রুত খাবার খেয়ে নেন। ওর প্লেটের খাবার প্রায় শেষ। অথচ মাছ ধরেও দেখেনি। রুনা বারবার ছেলের প্লেটে তাকাচ্ছেন। মায়ের চাহনি দেখে দম বন্ধ করে মাছে কামড় দিল রিহান। একটু চিবুতেই মনে হলো খেতে খারাপ নয়। সে আরেক কামড় দিল। এবার ভালো লাগছে। তৃতীয় কামড়ে মনে হলো মাছ আসলেই সুস্বাদু খাবার। খুব ছোট সময়ে একবার কাটা বিঁধেছিল রিহানের। সেই থেকে মাছ খাওয়া ছেড়েছে সে। রুনা ছেলের মুখের অভিব্যক্তি বুঝতে পেরে হাসলেন। তিনি উঠে যেতেই ফারিহা বলল, আন্টি চলে গেছে। মাছটা রেখে দিন। রিহান গুমোট মুখে বলল, না। খাচ্ছি, ভালো লাগছে। আড়াল থেকে ছেলের কথা শুনলেন রুনা। তিনি বড় খুশি হলেন। কতটা ভালোবাসা থাকলে এভাবে অপ্রিয় জিনিসও গ্রহণ করে মানুষ। খাবার খাওয়া শেষে রিহানের পেছনে পেছনে আসছিল ফারিহা। সেটা দেখতে পেয়ে রিহান বলল, কিছু বলবে? মায়ের সাথে কথা বলবো। রিহান টাইম দেখে বলল, আচ্ছা। তারপর সে যোগাযোগ করিয়ে দিল। ফাহিমার সাথে মোবাইল ফোন দেওয়া হয়নি। নিয়মিত চেকআপে রাখা হচ্ছে। ফোন সাথে থাকলে দিনে একাধিকবার মেয়ের সাথে কথা বলবেন।
যা এই অবস্থায় একদমই ঠিক নয়। আদিব একটা শান্ত নদীর তীরে এসে বসেছে। ওর জীবনটা কেমন উলটপালট হয়ে গেল। ফারিহার প্রতি তার অনুভূতি আসলেই কি অযৌক্তিক? ও ভেবে পায় না সামনে কতটা আশা রাখবে। আদিব, আদিব, আদিব। ছুটে এল মিরাজ। তার মুখে হাসি, হাতে লেটার। কি হয়েছে? সব ঠিক আছে? আরে দোস্ত, তুই তো এক ধাক্কায় উঠে গেলি। আদিব ঠিক বুঝল না কি এমন ঘটেছে। মিরাজ হাতে থাকা লেটারটা এগিয়ে দিয়ে বলল, দেখ। সে দেখল তার করা প্রজেক্টটা একটা বড় কোম্পানির পছন্দ হয়েছে। তারা ওর সাথে চুক্তি করতে যায়। মাসিক বেতনটাও কম নয়। কয়েক লক্ষ টাকার বেতনের চাকরিটি নিশ্চয় ফেলনা নয়। শত সাধনা করেও এ চাকরি পায় না মানুষ। অথচ আদিব নাকচ করে দিল। মিরাজ অবাক হয়ে বলল, কি বলছিস তুই? জবটা করব না। ভাই, এটা কি বলিস? 4 লাখ টাকা বেতন। এরপর আরও বাড়বে। এটা জাস্ট বিগিনিং স্যালারি। আদিব মলিন হাসল। টাকা পয়সা এমনকি এই দুনিয়ার প্রতিও সে কোনো আগ্রহ পাচ্ছে না। মনে হচ্ছে বুকের বাপাসটা খালি হয়ে গেল। শেষ বিকেলের মা 17। ভালো মতনই ফারিহার পরীক্ষাটা শেষ হলো। সে বেশ অনেকদিন পরিশ্রম করেছে। জীবনের সংগ্রামের জন্য তার পড়াশোনায় আঘাতত এসেছে, তবে সে দমে যায়নি। নিজের সবটুকু দিয়ে এগিয়ে গিয়েছে। আর তাই পরীক্ষাটা ভালো হলো। রিহান ওর জন্য বাইরে অপেক্ষা করছিল। এত এত মানুষের মাঝে পুরুষটি তার জন্য অপেক্ষা করছে। এ কথা যেমন স্বস্তির, আবার এ কথাটাই বিতৃষ্ণার। অভিনয়ের এই খেলায় যদি মায় পড়ে যায়? ফারিহা জানে না। তবে নিজের অনুভূতির লাগাম দিতে জানে সে। নতুবা এত দিনেও অদ্ভুত সুন্দর পুরুষটির জন্য কেন প্রেম জাগল না? ফারিহার অন্তরে কোনো ময়লা নেই। সে একদম পরিষ্কার। রিহান তাকে কখন ভিড় থেকে বের করে আনলো সে জানে না। ছেলেটা তাকে বারবার বলছে, এই পরীক্ষা কেমন হয়েছে? খারাপ হয়েছে? চিন্তা করো না। প্রাইভেটে অ্যাডমিট করিয়ে দিব। পাবলিকে পড়তে হবে এমন কোনো কথা নেই। সবগুলো বাক্য মনোযোগ দিয়ে শুনে নিয়ে ফারিহা বলল, চিন্তার কিছু নেই রিহান স্যার। পরীক্ষা ভালো হয়েছে। আচ্ছা। ভয় পাইয়ে দিয়েছিলে। ফুচকা খাবে? ফারিহা একটু নিচু চোখে চাইল। রিহান হাসি রাঙিয়ে বলল, মেয়েরা তো ফুচকা ছাড়া কিছু বুঝে না। রিহান তাকে ফুচকার স্টলে নিয়ে এল। সেখান থেকে ফুচকা কিনে দিল। যদিও সে খেল না। আশেপাশের সুন্দরী মেয়েটি রিহান নামের পুরুষটির দিকে তাকিয়ে। এমন সুন্দর ছেলেরা সাধারণভাবেই মেয়েদের স্বপ্ন পুরুষ হয়ে থাকে। ফারিহা সবটা দেখে মিটিমিটি হাসল। রিহান কখনো এভাবে ফুচকার স্টলের কাছে দাঁড়ায়নি। তাই কেমন অনুভূতি হচ্ছে? আরও খাবে? উহু। বিল মিটিয়ে দিল রিহান। 1 সেকেন্ড সময় নষ্ট করেনি সে। তার এই দশায় ফারিহা ফিক করে হেসে ওঠল। রিহানের মুখের ভঙ্গিমা শক্ত। মজা নিবে না প্লিজ? ফারিহা হাসি থামালো। যদিও তার অধর কোণের হাসিটা রয়েই গেল। একটু দূরে দাঁড়িয়ে আদিব দেখল সবটা। রিহানের সাথে অবাধে চলাফেরা, একই বাড়িতে থাকা, এসব কিছু অনেক কিছুই বলে দেয়। যদিও তার মনে ভালো চিন্তাটাই এল। সে মনে প্রাণে চাইল কোনোভাবে ফারিহা যেন রিহানের রক্ষিতা হয়ে না রয়। অন্তত শুদ্ধ ভালোবাসা জুটুক মেয়েটির কপালে। বাড়ি ফিরে এসে রুনার সম্মুখীন হল ফারিহা। মেয়েটিকে জড়িয়ে ধরলেন ভদ্রমহিলা। অমন সময় ফারিহার দু চোখ ভেঙে কান্না এল। এক মায়ের জান রক্ষার্থে আরেক মায়ের সাথে ছলনা করছে সে। এই পাপের কোনো ক্ষমা হয় কি? হয় না। এ জন্মে অন্তত এই পাপটির ক্ষমা মিলবে না। সর্বোচ্চ চেষ্টায় চোখের জল আটকাল সে। এ কি মা, চোখ মুখ এমন কেন? পরীক্ষা খারাপ হয়েছে? রিহান যে বলল ভালো হয়েছে। ভয় পেয়ে ওকে বলনি? ফারিহা কথা বলতে পারছে না। ভদ্রমহিলা মর্ডান। অথচ তার আচরণে মায়ের ভাবটা পরিপূর্ণ। কথা বলো। কিছু হয়েছে? ফারিহা এবার উত্তর দিল, না আন্টি। তাহলে? আপনার ভালোবাসা দেখে বাকশক্তি হারিয়ে ফেলেছি। কতটা যজ্ঞ বুঝতে পারছি না। রুনা হেসে মেয়েটির গালে হাত রাখলেন। সে স্পর্শেও কেমন মা মা অনুভূতি। ফারিহার বুক ভেঙে কান্না আসতে চায়। সে দ্রুত স্থান ত্যাগ করে। ঘরে এসে একচোট কেঁদে নেয়। কেন এত মিথ্যে তার জীবনে?
মেয়েটির দুপুরের খাবার খাওয়া হলো না। এরই মাঝে সে অসুস্থ বোধ করল। বিকেলের দিকে এল জ্বর। রুনা ছেলেকে ডেকে নিলেন। তার কণ্ঠে চিন্তা। দেখো তো কি হলো ওর। রিহান কপালে হাত রেখে বুঝল জ্বর এসেছে। সে ডাক্তার ডেকে নিল। চেক আপ, ঔষধপত্র সবকিছু মিলিয়ে বেশ রাত হয়ে গেল। এর মধ্যে কিয়া কয়েকবার কল করল। অথচ সে বুঝতেও পারেনি। ধ্যান ছিল না। রাতে শোয়ার পূর্বে দেখল মিসড কল। তৎক্ষণাৎ কল করতেই কিয়ার ভাঙা গলা শোনা গেল। 18 বার কল করেছি। সরি, বেবি। আমি আসলে একটু ব্যস্ত ছিলাম। সেটা তো বুঝেছি রিহান। একটা কথা বলবে, আমি কি তোমায় হারিয়ে ফেলছি ক্রমশ? রিহান থম মেরে রইল। হুট করে ওই কথা কেন বলছে মেয়েটা? বলো রিহান। এমন কেন হবে কিয়া? তুমি আমায় ভালোবাসো। আমি তোমায় ভালোবাসি। এই সর্বোচ্চ ভালোবাসার বিচ্ছেদ কেন ঘটবে? আমরা সব ঠিক রাখতে কত কিছু করে চলেছি। তারপরও কেন এমন হবে? তুমি আমার হয়ে থেকো রিহান। আমি তোমার ইকিয়া। পিনপতন নীরবতা ধেয়ে এল। ফারিহার জ্বর পুনরায় বেড়েছে। রুনা ডাকতেই রিহান বলল, আসছি মম। তারপর কিয়াকে বলল, আমি একটু পরে কল দিচ্ছি। কিয়া কিছু বলল না। রিহান চলে যেতেই সে একটা দীঘল নিঃশ্বাস ফেলল। তার এলোমেলো জীবনটা আরও এলোমেলো হয়ে গেল। সে যে নেশায় মেতেছে তা কি রিহানকে হারিয়ে দিবে? নাকি মেঘ সরিয়ে এনে দিবে রোদ্দুর? অথবা গল্পটা হবে আরেকটু অন্যরকম। সে রাত্রিতে রিহান আর কল করতে পারল না। কিয়া অবশ্য অপেক্ষায় ছিল। তবে ফারিহার জ্বর খুব বেড়েছিল। রাতে বমি করেছে কয়েকবার। চট্টগ্রাম থেকে কল করেছেন ইরফান জোয়ারদারও। মূলত একটি কন্যার শখ ছিল তাদের। অথচ বিধাতা এক সন্তানেই তৃপ্ত হতে বললেন। দ্বিতীয় সন্তান আর হলো না। এই নিয়ে তাদের ভেতরে অবশ্য একটা দুঃখ রয়েছে। সেই জন্যেই চেয়েছিলেন বন্ধুর মেয়ে ইলাকে পুত্রবধূ করে আনতে। তবে ছেলের পছন্দের উপর কথা হয় না। শেষ রাতে রিহান যখন নিজ ঘরে আসবে তখন ফারিহা জ্বরের ঘোরে নানান কথা বলতে লাগল। তার কথাগুলো এমন, আমি চাই না। আমি চাই না ঠকাতে। আমি রিহান স্যারের কেউ নই। আমি আমার মায়ের চিকিৎসা করাতে চাই। এসব শুনে আতঙ্ক ছেয়ে গেল রিহানের মুখশ্রীতে। রুনা নিচে গিয়েছিলেন। তিনি ফিরে আসতেই রিহান বলল, মম তুমি ঘুমাও। আমি আছি। ভদ্রমহিলার কিছু সমস্যা রয়েছে। সেই জন্যেই তাকে ঘুমাতে যেতে হচ্ছে। রিহান ফারিহার পাশে বসল। রুগ্ন মুখশ্রী দেখে হতাশার নিঃশ্বাস ফেলল। যত্ন নেওয়ার দিক থেকে রিহান যেন একেবারেই অজ্ঞ। ফারিহা অসুস্থতায় কাঁপছে অথচ সে মাথায় জলপট্টি দেওয়ার মতো কাজটিও করতে পারছে না। সে একটা পর্যায়ে বিরক্তই হল। মেয়েটিকে এনেছিল নিজের কাজ হাসিল করতে। অথচ ঘটনা ঘটছে উল্টো। সকাল সকাল ফারিহার জ্বর নামল। রিহান সিপাহীর মতো দাঁড়িয়ে। ফারিহা ধরমরিয়ে উঠল। আস্তে। এখানে আপনি? পুরো রাত দাঁড়িয়ে আছি। খানিক বাদে বুঝতে পারল ঘটনা। সেটা অনুভব হতেই অপরাধে দগ্ধ হল ফারিহা। দুঃখিত। আপনি এভাবে কষ্ট করলেন। জ্বর গিয়েছে? হ্যাঁ। তাহলে রেস্ট করো। আমি রুমে যাচ্ছি। মমকে বলবে আমি নিজ থেকেই উঠব। আমাকে যেন না ডাকা হয়। ফারিহা মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। তারপরই দেখতে পেল ঘুমে দু চোখ বন্ধ হতে যাওয়া পুরুষটির মুখশ্রী। যেন কতকাল ঘুমায়নি। শেষ বিকেলের মা 18। সময়ের স্রোতে আজ 2টি মাস পেরিয়ে গেল। আদিব চা কাপে চুমুক দিয়ে বলল, প্রজেক্ট সফল হলো। আমি আরো বেটার কিছু করতে পারতাম। তবে দেশের মাটি ধরে পড়ে আছি। হেসে উঠলেন ইব্রাহিম রহমান। তিনি কোম্পানির মালিক হলেও বর্তমান সময়ে আদিবের কথাই কোম্পানিতে সব। মাত্র 2 মাসের ব্যবধানে তার ফুরিয়ে যাওয়া ব্যবসায় সফলতা এনে দিয়েছে আদিব। তোমার এই অবদান আমি কখনো ভুলব না আদিব। তাই তো 50% শেয়ার করে দিচ্ছি। তুমি চাইলে আমরা দুজন ইতিহাস গড়তে পারব। আদিব চা কাপ রেখে সোজা হয়ে বসল। আপনি আমাকে ছাড়লেন না মিস্টার রহমান। ভদ্রলোক তার দাঁত মেলে হাসল। তিনি নিজের বিজনেসের অর্ধেক ছেড়ে দিচ্ছেন শুধুমাত্র আদিবকে ধরে রাখতে। ছেলেটা তুখোড় মেধাবী। এই সাথে থাকলে সত্যিই পিছে ফিরতে হবে না। আদিবের সাথে সমস্ত কথাবার্তা শেষ করে চলে গেলেন ভদ্রলোক।
আদিব সেদিন চাকরিটা নিয়েছিল এবং 1 মাসের মাথাতেই দারুণ সফলতা এনে দিয়েছে। তারপরই ইব্রাহিম রহমান ঠিক করেন আদিবকে ছাড়বেন না। তাই বেতন বাড়ালেন কয়েক গুণ। এখন আবার শেয়ার দিয়ে দিচ্ছেন। আদিব চেয়ারে ঠ্যাক দিয়ে বসল। ফারিহার শূন্যতা আড়াল করতে দিন-রাত পরিশ্রম করেছে। ছেলেটার কাছে টাকা এলেও ভালোবাসাটা এল না। হয়তো সৃষ্টিকর্তা ওর ভালোবাসার বিনিময়ে ধন-দৌলত দান করছেন। বিগত 2টি মাসে ফারিহার জীবনে অনেক কিছু ঘটল। সবটাই ভালো। মায়ের চিকিৎসা চলছে। রিহান ইতোমধ্যেই তার জন্য পাসপোর্ট তৈরি করে দিয়েছে। সে দ্রুতই মায়ের সাথে দেখা করতে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হলো। তাও তার প্রিয় সাবজেক্টে। সব মিলিয়ে সময় মন্দ নয়। তবে রিহানের সাথে সম্পর্কটা সে বেশ সমীহ করে চলে। কিন্তু রুনার জন্য অন্তরে তৈরি হওয়া ভালোবাসাটা কেমন মন খারাপ আনে। এই সব মিথ্যের আড়ালে ভালোবাসা কেন জন্মেছে? রুনার সাথে শপিং করে ফিরল সে। সেখানে এক আত্মীয়র সাথে দেখা। সে প্রশ্ন করল রিহানের বিয়ে নিয়ে। রুনা জানিয়েছেন দ্রুত হবে। এই নিয়ে আরেক চিন্তা উদয় হল। সন্ধ্যায় রিহান বাড়ি এলে ফারিহা ওর ঘরে এল। কথাটা জানাতেই চিন্তায় পড়ল রিহান। এখন কেমন করে সামাল দিব? মমো ড্যাড কেন বুঝতে পারছে না? রিহান স্যার আপনি শান্ত হন। কেমন করে? বুঝতে পারছো কি হতে চলেছে? আপনি শান্ত হন। না, ফারিহা। শান্ত হওয়া যাবে না। তোমার অ্যাডমিশনের ঝামেলা শেষ হয়েছে। এখন আমরা কোন অজুহাত দিব? ওর কথাটা ফেলে দেওয়ার মতো না। কিছু ভাবার পূর্বেই রুনা ঘরে এলেন। দুজনকে একসাথে দেখে বললেন, যা ভালোই হলো তোমরা একসাথে আছো। রিহানের গলা শুকিয়ে এসেছে। এদিকে ফারিহার ভালো লাগছে না। রুনা কিছু গহনা এনে দিলেন ফারিহার হাতে। দেখো তো পছন্দ হয় কি না। এ কথা শেষেই ছেলের কাছে ফিরলেন তিনি। রিহান হাসার চেষ্টা করে বলল, কিছু বলবে মমো? তোমার ড্যাড আসছেন আজ। এটা তো ভালো খবর। হুম, সেই সাথে আরেকটি ভালো খবর রয়েছে। রিহানের গলা শুকিয়ে এল। সে ভীত নয়নে তাকালো। ইলার বাগদান হচ্ছে। সন্ধ্যায় যাব আমরা। এ কথায় যেন দম ফিরে পেল রিহান। মাকে জড়িয়ে বলল, আচ্ছা। ড্যাড কখন আসবে? বিকেলের ফ্লাইটে। রিহান খুশি হয়ে গেল। সে সময় দেখে নিয়ে তৈরি হলো বাবাকে আনার উদ্দেশ্যে। অথচ সে জানত না তার জন্য কি অপেক্ষা করছে। সন্ধ্যার পার্টিতে ফারিহাকে পরীর মতো সাজিয়ে নিলেন রুনা। এত সব দামি গহনা পরে ফারিহার ভয় হতে লাগল। সে নিজেকে সবার থেকে আড়াল করে রাখছে। সেটা বুঝতে পারল রিহান। সে ভরসা দিয়ে বলল, গহনা চুরি যাবার ভয় নেই। তাছাড়া সিসিটিভি তো রয়েছেই। তবু ভয় পাচ্ছে মেয়েটি। রিহান ওর হাতটা আগলে নিল। আসো আমার সাথে। সব সুন্দরই চলছিল। এক সময় ইলা ওদের কাছে এল। রিহান মেয়েটিকে বিশেষ পছন্দ করে না। ও রিহান, কতদিন পরে দেখলাম তোমায়। ভদ্রতার খাতিরে হেসে নিল সে। ইলাই বলল, সিইজিউর। ওর কথা কেড়ে নিয়ে রিহান জানালো, মাই গার্লফ্রেন্ড এন্ড ফিউচার ওয়াইফ। ইলার শরীর কিছুটা জ্বলে ওঠল। সে এত সুন্দরী। তবু রিহান তাকে প্রত্যাখ্যান করল। ফারিহা সম্পর্কে যতদূর জেনেছে এতে করে মেয়েটিকে নাকাল করা সহজ হবে। চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে এ ধরনের আয়োজনে সে নতুন। তাই ইলা সকলকে কাপল ডান্সের জন্য ডেকে নিল। রিহান এসবে পাত্তা দিচ্ছিল না। তবে ইলা আর তার বান্ধবীরা খোঁচা দিয়ে কথা বলতে শুরু করেছে। সেই জন্যেই সে ঠিক করল ডান্স করবে। এদিকে ফারিহা পারছে না কান্না করতে। আমি পারবো না। এ ধরনের ডান্স আমি কখনো করিনি। পারবে। রিহান স্যার, এটা অসম্ভব। অসম্ভব বলে কিছু নেই। রিহান স্যার, আমি শিখিয়ে দিব, কাম। রিহানের এগিয়ে দেওয়া হাতে হাত রাখল ফারিহা। ওর সমস্ত শরীর চনমন করে ওঠল। রিহান তার জীবনের এমন এক অধ্যায়, যাকে না পড়া যাচ্ছে আর না বাদ দেওয়া যাচ্ছে। ওরা দুজন এমন এক সমীকরণে অবস্থান করছে যা থেকে আলাদা হওয়া প্রায় অসম্ভব। কিছুটা অসুবিধা হলেও রিহান খুব সুন্দর সামলে নিল। এতে ইলার রাগ হল। সে ইচ্ছে করেই ফারিহার ড্রেসে জুস ফেলে দিল। সুন্দর জামাটা নষ্ট হয়ে গেল বিধায় মেয়েটির চোখে জল নেমে এল। এত টাকার পোশাক। সে প্রায় ছলছল নয়নে তাকালো।
রিহান সবটা বুঝতে পারল। ইলার দিকে গরম চোখে তাকালো। ইলা অবশ্য পাত্তা দিল না। সে 1 সেকেন্ড সময় সেখানে থাকল না। চলে এল ফারিহাকে নিয়ে। এখন ফারিহার অপরাধবোধ কাজ করছে। পার্টি থেকে ওভাবে বের হয়ে আসা উচিত হয়নি। তবে রিহান রেগে আছে বিধায় সে কথা বলতে পারছে না। এক পর্যায়ে কিয়ার কল এল। সে গাড়ি থামালো। লম্বা করে শ্বাস নিয়ে বলল, হ্যাঁ কিয়া। পার্টিতে গিয়েছিলে? হুম। আবার চলে এসেছি। ইলা মেয়েটা কিছু করেছে? কথাটা চেপে গেল রিহান। একটু হাসার চেষ্টা করে বলল, না। এমনি চলে এসেছি। ও আচ্ছা, পৌঁছে কল করো। ঠিক আছে। রিহান খুব কম করে কথা শেষ করল। একে তো মেজাজ খারাপ। আবার ফারিহা পাশে বসে। সে পুনরায় গাড়ি চালানো শুরু করল। বাসায় ফিরে সোজা নিজের ঘরে অবস্থান করল। এদিকে ফারিহা ড্রেস বদলে নিয়েছে। রিহানের মেজাজ খারাপ হলেও কিয়ার সাথে কথা বলে মনটা ভালো হচ্ছিল। ওমন সময় ফারিহা রুমে প্রবেশ করল। রিহানের উদাম শরীর। সে সবে শাওয়ার নিয়ে এসেছে। চোখ নামিয়ে ফেলল ফারিহা। সরি। ইটস ওকে। কিছু বলবে? আন্টি কল করেছেনে। আপনার নাম্বার বিজি পেয়ে। কিয়ার সাথে তখনই কথা শেষ করে রুনাকে কল করল ও। রুনা ব্যস্ত হয়ে বললেন, না বলে চলে এসেছো কেন রিহান? ভালো লাগছিল না। তোমরা ব্যস্ত ছিলে তাই আর বলিনি। কি করলে এটা? তোমার ড্যাডকে কতটা নিচু হতে হলো? রিহানের কপালের রেখা জেগে ওঠল। সে বলল, কি হয়েছে মমো? ড্যাড কোথায়? পাশেই আছেন। তবে তোমাকে না জানিয়েই তোমার বিয়ের ডেট ঘোষণা দিতে বাধ্য হলেন। এ কথা শুনে রিহানের চোখ লাল হয়ে গেল। ফারিহা ওর পাশেই দাঁড়ানো। রিহানের শক্ত হয়ে যাওয়া মুঠোর দিকে তাকিয়ে মেয়েটা নিজেও ভরকে গেল। শেষ বিকেলের মা 19। জীবন এভাবেও বদলায় মিস? বদলায় তো। সব কেমন ম্যাজিকের মতো। অষ্টাদশী মেয়েটির কথায় হাসল ফারিহা। সত্যিই জীবন বদলায়। নানাভাবে বদলে যাই আমরাও। জানালা ভেদ করে আলো এসে পড়েছে ওর ঘরের আঙিনা। সেটাকে মুক্ত করতেই সফেদ পর্দাগুলো সরিয়ে দিল ফারিহা। ওর সামনে বসে থাকা মেয়েটির নাম ওয়াজিহা। মেয়েটি প্রচণ্ড মেধাবী। সেই সাথে ফারিহার প্রিয় ছাত্রী। তুমি কি চা খাবে? ঠিক আছে। ফারিহা চা এনে দিল। ওয়াজিহা সেটা তুলে নিয়ে ঘরে থাকা বুকশেলফে তাকালো। সেখানে হরেক রকমের বই। মিস, এত বই। এগুলো আপনি কিনেছেন? উহু। তাহলে? আদিব দিয়েছেন। বিয়ের উপহার। আদিবের নামটি শুনে ওয়াজিহার বুকের ভেতর কেমন করে উঠল। ফারিহার গল্পে থাকা দুটি পুরুষ সম্পর্কে সে জেনেছে। তবে আদিবের ব্যক্তিত্বে সে প্রায় মুগ্ধ। মিস, একটা প্রশ্ন করব? হ্যাঁ ওয়াজিহা। তুমি যে কোনো প্রশ্ন করতে পারো। আদিব স্যার খুব সুন্দর তাই না? এ কথায় ফারিহার মাঝে মৌনতা ভেসে ওঠল। সে ফিরে গেল অতীতে। ঠিক আজ থেকে 12 বছর পূর্বে। যখন সেও ছিল অষ্টাদশী। ঠিক ওয়াজিহার মতো। তবে তার জীবন ছিল অন্যরকম। ভীষণ অন্যরকম আর বেশ কিছুটা ট্র্যাজেডিক। রিহানের অবস্থা বিশেষ ভালো নয়। সে চিন্তিত। ফারিহা নিজেকে সামলাতে পারছে না। কি করবে বুঝতে পারছে না। একবার ভাবল রিহানের নিকটে যাবে। আবার ভাবল, না যাবে না। এমন মনোভাব থেকে হুট করেই রিহানের নিকট উপস্থিত হল সে। রিহান তখন সিগারেটের ধোঁয়া উড়ায়। শব্দ পেয়ে বলল, কে? আমি। ফারিহা? জি। অন্ধকারে কি করছো? আপনার কাছেই এসেছিলাম। আমার কাছে? হুম। বলো। আমার মনে হচ্ছে, আপনার পরিবারকে সমস্ত সত্য জানানো দরকার। কিয়া মানবে না। ম্যামের সাথে কথা বলে দেখুন। এভাবে সম্পর্কগুলো নষ্ট হবে। আপনি কষ্ট পাচ্ছেন। রিহান কথা বলল না। সে কিছু সময় নিয়ে সিগারেট শেষ করল। তারপর উঠে এসে ড্রয়ার থেকে পাসপোর্ট বের করল। সেটা উল্টে পাল্টে দেখল ফারিহা। তুমি তোমার মায়ের কাছে চলে যাও। কিন্তু রিহান স্যার। চলে যাও। আমি সামলে নিব। ফারিহা কি বলবে বুঝতে পারছে না। রিহান কি ভুল বুঝল তাকে? পরদিনই টিকিট বুক করল রিহান। তারপর পাঠিয়ে দিল ফারিহাকে। মায়ের চিকিৎসা চলল আরও 2 মাস। সেখানেই অবস্থান করল সে। এই ঘটনার মাঝে কোথায় কি ঘটল ফারিহা জানে না। রিহান তাকে অনেকগুলো টাকা দিয়েছিল।
সে কয়েকবার যোগাযোগের চেষ্টা করল, তবে পারল না। সিঙ্গাপুরে থাকাকালীন সময়ে একদিন আদিবের সাথে দেখা। আদিব কেমন করে যেন সমস্তটা জেনেছে। ফারিহার সামনে এসে দাঁড়িয়েছে। ফারিহা চুপ। আদিব বলল, ফারিহা, খালা এখন সুস্থ। এবার তো আর কোনো সমস্যা নেই। আমি সে বিষয়ে কথা বলতে চাই না আদিব ভাই। এমনটা করো না প্লিজ। আমি তোমায় ভীষণ পছন্দ করি। একটা গোটা জীবন কাটানোর জন্য দুজনের ভালোবাসা থাকা প্রয়োজন আদিব ভাই। সত্যিই কি তাই? ফারিহা আবার নিশ্চুপ। আদিব ওর কাছে এল। একদম বাহুতে স্পর্শ করে বলল, রিহান তোমাকে কোনো দায়বদ্ধতা দেয়নি ফারিহা। তুমি তার প্রয়োজনে ছিলে, আর সে তোমার প্রয়োজন মিটিয়েছে। এমনটাই তো হয়েছে তাই না? ফারিহা ভেবে দেখল সত্যিই এমনটা হয়েছে। আদিব তাকে আরো বুঝাল। সে কি বুঝল কে জানে। কোনো রকম মতো প্রকাশের পূর্বেই দেখা গেল ফাহিমাকে। তিনি আদিবকে দেখে খুশি হলেন। আদিব, বাবা তুমি এখানে? বিজনেসের কাজে এসেছিলাম খালা। তখনই ফারিহার সাথে দেখা। যদিও কথাটি মিথ্যে। ফারিহার জন্যেই এখানে এসেছে সে। বাসায় আসো। সে তো যাব, তবে মা আপনাদের খুব মিস করছে। দেশে ফিরবেন কবে? চিকিৎসার কি যেন বাকি আছে। সেটা শেষ হলেই। ওহ, আমিও আছি কিছুদিন। কথোপকথন হতে থাকল। এদিকে ফারিহা একেবারে অনুভূতিহীন। সে রিহানের নিকট কৃতজ্ঞ। অথচ মানুষটা তার সাথে একেবারেই যোগাযোগ রাখল না। কেন এমন করল এই নিয়ে ভেতরটা কেমন করে ওঠল। অথচ এর কোনো উত্তর মিলল না। পরের সপ্তাহেই সিঙ্গাপুর থেকে ফিরে এলোরা। আদিবের মায়ের সাথে ফাহিমার আগেই কথা হয়েছিল। সেই জন্যেই কি না বিয়েটা একেবারে নিশ্চিত হয়ে গেল। ফারিহা নিষেধ করল না, আবার হ্যাঁও করল না। ওর যেন নিজস্ব মতামতই নেই। তবে দেশে ফিরেই গেল রিহানদের বাড়িতে। যেখানে রিহান ছিল না, এমনকি ওর পরিবারের কেউই ছিল না। এদিকে আদিবের সফলতার ছড়াছড়ি চলছে। ছেলেটা অনেক টাকা উপার্জন করে ফেলল কিছু সময়েই। ফারিহার জীবন বদলাতে লাগল। বিয়ের শপিং করতে নিয়ে আসল আদিব। বড় বড় ব্র্যান্ডের জিনিসপত্র কিনে দিল। সময় বদলাতে শুরু করেছে। কিন্তু ভাগ্য বদলালো না। এক সন্ধ্যায় প্রাকৃতিক নিয়মেই চলে গেলেন ফাহিমা। ফারিহা নামক ছোট্ট মেয়েটিকে এতিম করে দিয়ে চলে গেলেন তিনি। মেয়েটি প্রায় তখন পাগল। এরই মধ্যে একটি নিউজ এল। রিহান জোয়ারদার মাহাদি এই নামটা যেমন খুব দ্রুত সফল হয়েছিল ঠিক তেমনই ভেঙে গেল। শত শত কোটি টাকার ব্যবসা মাত্র কিছু মাসেই মিলিয়ে গেল। তার এই অবনতির কারণ নেশা পানি। বিগত মাসগুলো বিদেশে ছিল। আজ দেশে ফিরবে। সেই জন্যেই এয়ারপোর্টের সামনে খুব ভিড় জমেছে। চাকরি হারানো মানুষগুলো ভীষণ ক্ষিপ্ত। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। লাইভ নিউজ দেখে ফারিহা থরথর করে কাঁপতে লাগল। সে মাত্রই স্বাভাবিক হতে শুরু করেছিল। আদিব পুনরায় বিয়ের আয়োজনে হাত দিয়েছে। সে নতুন করে কিছু গহনা এনেছে। সেগুলো ফারিহার সামনে রেখে বলল, দেখো তো কোনগুলো ভালো লাগে। আমার কাছে সবগুলোই সুন্দর লাগছে। তুমি সবগুলোই রাখো। জাস্ট বিয়ের জন্য সিলেক্ট করে দাও। আদিব হয়তো আরো অনেক কিছুই বলল। তবে সেসব ফারিহার কানে গেল না। সে পাথরের ন্যায় টিভির দিকে তাকিয়ে। চারপাশ থেকে উপচে পড়েছে মানুষের ভিড়। তার চোখে ভাসে কিছু মাস পূর্বের রিহানকে। যে পুরুষটি হয়তো হাজারো নারীর স্বপ্নপুরুষ। হাতে সিগারেট। পোশাকের অবস্থাও এলোমেলো। দেখলেই মনে হয় বিগড়ে যাওয়া পুরুষ। অবশ্য সে বিগড়েই গিয়েছে। জীবন তাকে শেষ করে দিয়েছে। ফারিহা রিহানকে দেখতে পেয়েছে। ওর ভেতরটা হু হু করছে। ও প্রায় চিল্লিয়ে ডাকল, রিহান স্যার, রিহান স্যার। এত ভিড়ের মাঝে সে ডাক কি শোনা যায়? রিহানের কপালে বেয়ে আছে এক গাছি চুল। ফারিহা পেছনে পেছনে এসেছে আদিবও। মেয়েটি যখন এ পথে ছুটে এল তখন আদিবের হৃদয়ের গতি হয়তো সব থেকে নিষ্ঠুর ছিল। ফারিহা, যেও না ওদিকে। লোকজনের ভিড়ে যেও না। আদিবের কণ্ঠ শুনেও হয়তো ফারিহা পাত্তা দিল না। আদিব গাড়ি থেকে নেমে দ্রুত পায়ে এগিয়ে এল। ভিড় থেকে প্রায় টেনে বের করল ওকে। আদিব, রিহান স্যারের কাছে যেতে হবে আমায়। তুমি ওখানে গিয়ে কি করবে? আরে, ওনার অবস্থা দেখছেন না?
দেখছেন, লোকজন কি পরিমাণে জড়ো হয়েছে। কিন্তু তুমি কি করবে ওখানে? কি করব মানে? তারপরই চুপ হয়ে গেল মেয়েটি। সত্যিই তো। সে ওখানে কি করবে? এত সময় পর মস্তিষ্ক বিষয়টা ধরতে পারল। রিহানের সামনে গিয়েই বাকি হবে? আদিব ওকে দুহাতে আগলে ধরল। মেয়েটি মা হারানোর পর থেকে কেমন যেন হয়ে গেছে। সামান্য জটলা দেখলেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। কখন কি করে বুঝে ওঠে না। ফারিহার মাথাটা আদিব তার বুকে চেপে ধরল। মেয়েটি ওভাবেই কান পেতে রইল। শুনতে পেল, ধীরে ধীরে স্থির হচ্ছে আদিবের হৃদয়ের গতি। শেষ বিকেলের মা কুড়ি। একদল মানুষ যখন রিহানের দিকে তেড়ে যাচ্ছিল। পুলিশ নিয়ন্ত্রণ হারাচ্ছিল। ডিম, টমেটো ছুড়ছিল। তখন ফারিহার মনে হলো এর থেকে ভয়াবহ দৃশ্য সে হয়তো আর দেখেনি। ওর হৃৎপিণ্ড বের হয়ে আসছে। ও কি করবে বুঝল না। আদিব বারবার সরাতে চাইলেও মেয়েটি নড়ল না। এক পর্যায়ে নিজেকে ধরে রাখতে পারেনি। ছুটে এল রিহানের নিকট। রিহান যেন কোনো যন্ত্র মানব। তার ভেতরে কোনো অনুভূতি নেই। সে সিগারেটে ঠোঁট জ্বালাচ্ছে। এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আপনি সরছেন না কেন? ফারিহার কণ্ঠ চিনল কি না কে জানে। তবে রিহান নড়ল না। একইভাবে চারপাশে নজর বুলাতে লাগল। রিহান স্যার, শুনছেন আমার কথা? এবার ও শুনল না রিহান। ফারিহার রাগ হচ্ছে। এই মানুষটা এখানে দাঁড়িয়ে থেকে কি প্রমাণ করতে চায়? সে নিজের ছোট্ট হাতটা রিহানেও দিকে এগিয়ে দিল। রিহান ধরল না, তাকালোও না। ফারিহার এবার কান্না পাচ্ছে। লোকজন গালাগাল করছে। সবার মতে রিহান নিজের হাতে বিজনেস শেষ করেছে। তার জন্য সবার চাকরি গেছে। ফারিহার দম বন্ধ হয়ে আসছে। সে আর থাকতে পারল না। রিহানের হাতটা শক্ত করে ধরল। কোনো এক অদৃশ্য বলে টেনে বের করে নিল। ছুটতে ছুটতে কোথায় এসে দাঁড়ালো জানা নেই। আধারে চারপাশ স্তব্ধ। ফারিহা পুনরায় নিজের ধ্যান ফিরে পেল। ছিটকে সরে গেল রিহানের থেকে। এদিকে রিহান পুনরায় সিগারেট ধরালো। ফারিহা চেয়ে রইল। দেখতে লাগলো বদলে যাওয়া মানুষটাকে। ওর খুব জানতে ইচ্ছে হলো এই কয়েক মাসে কি এমন ঘটে গিয়েছে। রিহান স্যার। রিহান না তাকিয়েই বলল, বলো। আপনি এমন কেন হলেন? এবার রিহান চুপ। বড় যত্নে সিগার টানতে লাগলো। উত্তর দিন প্লিজ। কোন উত্তর চাও? এভাবে কেন শেষ হচ্ছেন? শেষ তো অনেক আগেই হয়েছি। এভাবে বলবেন না প্লিজ। আমি আপনার সাথে যোগাযোগের চেষ্টা করেছি। আন্টি আঙ্কেল সবার সাথে যোগাযোগের চেষ্টা করেছি। রিহান এবার হেসে ওঠল। ফারিহা তাকিয়ে রইল। ছেলেটা কেমন যেন করছে। দেখলেই ভয় হয়। রিহান স্যার, রিহান স্যার। কথা বলুন। বাড়ি যাও। এ কথায় কিছু বলল না ফারিহা। রিহান তার এক হাতের সাহায্যে নিজের লম্বা চুলগুলোয় হাত বুলাতে লাগল। তার চুলগুলো এখন কপালের শেষ ভাগে এসে ঠেকেছে। আন্টি আঙ্কেল কোথায়? নেই। নেই মানে? মারা গিয়েছেন। 4 দিন হলো। ফারিহার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। রিহান তার হাতে থাকা সিগারটা সময় নিয়ে শেষ করল। দুহাত দুলিয়ে বলল, লাইফ ইজ ফুল অফ ট্র্যাজেডিস, ইয়ার। ফুল অফ ট্র্যাজেডিস। এ বাক্য শেষে আধারে মিলিয়ে যেতে লাগল রিহান। আর ফারিহা, পাথরের মতো তাকিয়ে রইল। ওর দুটি চোখে অবিশ্বাস। জীবন এভাবে বদলে যেতে পারে? মর্জিনা খাবারের থালা সাজিয়ে বললেন, মেয়েটা দুদিন ধরে খাওয়া নাওয়া ছেড়ে দিয়েছে। কি হলো বলতো? আদিব মৌন রইল। বিষয়টা আড়াল করতে বলল, খালা মারা গিয়েছেন প্রায় 2 মাসের মতো। তবু স্বাভাবিক হতে পারেনি। তাই এমন করছে। কিন্তু বিয়েটা হয়ে গেলে ভালো হতো না? সেটা তো হতোই মা। তবে ওর পরিস্থিতিটাও বুঝতে হবে। মর্জিনা মৌন রইলেন। তিনি ছেলের কষ্টটা বুঝতে পারেন। কোথাও একটা ঝামেলা সেটা খুব ভালোই বোঝা যাচ্ছে। তবে ছেলে তার এড়িয়ে যাচ্ছে। আসবো? ফারিহা না তাকিয়েই বলল, হুম। 2 দিন ধরে খাবার খাচ্ছ না ঠিক মতো। খাই তো। ঘরেই তো বসে থাকো। সে থাকি। কি হয়েছে, একটু বলবে? কিছু না। এমনি, 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 এমনি কিছু হয়? আসলে আমার ভালো লাগছে না। কিছুতেই শান্তি নেই। আদিব ইচ্ছে করেই রিহানের কথা তুলল না।
ও চাচ্ছে না রিহান কোনোভাবে ওদের বিষয়ে জড়িয়ে যাক, স্মৃতিতে জড়িয়ে যাক। তবে ফারিহার মনে চলছে অন্য কথা। সে খুব করে অনুভব করছে রিহানের যন্ত্রণা। সে নিজেই তো মা হারিয়ে পাগল প্রায়। ওদিকে রিহান তো বাবা মা উভয়কে একসঙ্গে হারিয়েছে। আদিব জোর করেই ফারিহাকে খাওয়াল। মেয়েটির কাছে খাবার যেন বিষ হয়ে দাঁড়িয়েছে। সে কোনো মতে খেলেও খুব বেশি সময় পেটে রাখতে পারল না। বিকেলে গড়গড় করে বমি করল। এক পর্যায়ে বাসা থেকে বেরিয়ে পড়ল সোজা রিহানের বাসায়। সেখানে নতুন গার্ড রাখা হয়েছে। তাদেরকে ঠেলেই ভেতরে প্রবেশ করল সে। রিহান নিজের ঘরে বসে, মেঝে জুড়ে সিগারেটের আধ খাওয়া ফ্লিটার, চারপাশ কেমন গুমট। ফারিহা আতকে ওঠল। ওমন অবস্থায় ছেলেটাকে কল্পনাও করতে পারে না সে। রিহান স্যার, রিহান স্যার। রিহান উত্তর দিচ্ছে না। ও কাছে এসে বাহুতে স্পর্শ করল। কি অবস্থা করেছেন নিজের? রিহান কিছুটা মাতাল। সে তাকালো ঘোলাটে চোখে। ফারিহা, আপনার কি হলো? কেন এমন ভেঙে গেলেন? আমার কিছু হয়েছে? উল্টো পাল্টা লাগছে সব। রিহানের হাত থেকে সিগারেট সরিয়ে দিল সে। উঠে আসুন। রিহানকে দু হাতে উঠানোর চেষ্টা করতে গিয়ে দেখতে পেল ছেলেটার অন্য হাত থেকে রত ঝরছে। ফারিহার বুকের ভেতরটা অসম্ভব গতিতে কেঁপে উঠল। তার শরীরে ভীষণ আর্তনাদ। হায় আল্লাহ! কি করেছেন এটা? মেয়েটির আর্তনাদে নিজের যন্ত্রণা খুঁজে পেল রিহান। এত সময়ে সে কোনো যন্ত্রণাই বুঝতে পারে না। হাতের দিকে তাকিয়ে সে নিজেও ভরকে গেল। অনেকটা কেটেছে। ফারিহার দু চোখে ভয়। ভীত হয়ে যাওয়া নয়নে সে উঠে দাঁড়ালো। বাইরে থেকে গার্ডরা ডাকাডাকি করছে। ও দরজা খুলে দিতেই ভেতরে প্রবেশ করল। রিহানের অবস্থা দেখে ফারিহার উপর হামলা করতে গেল তারা। রিহান হাত দিয়ে বাধা দিল। যাও তোমরা। গার্ডরা চলে যেতে নিলে ফারিহা বলল, প্লিজ একজন ডাক্তারকে কল করে দিবেন। ওনার হাত বেশ অনেকটা কেটেছে। গার্ডরা চলে গেল। ফারিহা সাধারণ উপায়ে রত থামাচ্ছে। তবে ক্ষত বেশি। কিছুতেই থামছে না। ঝরতে দাও। ফারিহা তোয়াক্কা করল না। সে নিজের মতো চেষ্টা চালাতে লাগল। মেয়েটির খুব খারাপ লাগা অনুভব হলো। রিহান তার জীবনে অনেক সাহায্য করেছে। যদিও বিনিময় জিনিসটা ছিল, তবু রিহান ওর নিকট অনেক বেশি সম্মানের। ডাক্তার এসে চেকআপ করতে লাগলেন। ফারিহা ঠায় দাঁড়িয়ে সিরিয়াস হয়ে সবটা শুনে চলেছে। বুঝার উপায় নেই মেয়েটি নিজেও মাথা বিয়োগের শোকে রয়েছে। তখন প্রায় সন্ধ্যা ছুঁই ছুঁই। ফারিহা খাবার এনে রাখল। রিহানকে জোর করেই কিছুটা খাওয়াল। শান্ত হয়েছে ছেলেটা। হয়তো কোনো মানুষের যত্নের আশাতেই ছিল। ফারিহা পুরো ঘর পরিষ্কার করতে লাগল। তার ফোন বেজে চললেও ধ্যান নেই। রিহান এক নজরে দেখতে দেখতে বলল, তোমার মা হয়তো কল করেছেন। ধ্যান ফিরতেই ফারিহা বলল, কি বললেন? তোমার কল এসেছে। সন্ধ্যা হয়েছে, হয়তো তোমার মা কল করেছেন। ফারিহার ভীষণ কান্না পেল। সে কোনো মতে সেটা ঠেকিয়ে বলল, মা তো নেই রিহান স্যার। এক মুহূর্তের জন্য চমকে উঠল রিহান। সে যত দূর জেনেছে ফারিহার মায়ের চিকিৎসা পুরোপুরি হয়েছে। তাছাড়া প্রয়োজনের থেকে অনেক বেশি টাকা ট্রান্সফার করেছে সে। মানেই 2 মাস হল। সুস্থ হয়ে গিয়েছিল। তবে সৃষ্টিকর্তা বেশি দিন অবস্থান করতে দিলেন না। হুট করেই চলে গেলেন। রিহান একটু থমকে গেল। ফারিহা চোখের জল মুছে নিচ্ছে। সরি, তোমায় কষ্ট দিলাম। আমি আসলে জানতাম না। পুরো কথাটা এড়িয়ে নিয়ে ফারিহা বলল, আপনার এই অবস্থা ভালো লাগছে না। নিজেকে সংযত করুন প্লিজ। রাত হচ্ছে। ফিরে যাও। আমি কাউকে সাথে দিচ্ছি। ফারিহা কোনো জবাবই দিল না। নিজের মতো কাজ করে চলেছে। রিহান দু চোখ বুজে নিল। মেয়েটির সাথে কত কিছু ঘটে গেল। তাদের দুজনের জীবনই কেমন ট্র্যাজেডিতে ভরা। শেষ বিকেলের মা 21। তখন প্রায় 8:30 বাজে। ফারিহা রান্না বসিয়েছে। ওমন সময়ে উপস্থিত হলো আদিব। তার মুখশ্রীতে কালো মেঘ এসে জমেছে। ফারিহা অবাক হয়নি। আদিব প্রায় চিল্লিয়ে উঠল। ভয়ে তার বুক কাঁপছিল। তুমি কল কেন রিসিভ করছিলে না? জানো কত ভয়ে ছিলাম। অফিস থেকে ফিরে দেখি তুমি নেই। কতটা টেনশন হচ্ছিল। বসুন,
আসছি। বসতে আসিনি ফারিহা। আপনি বসুন। অবাকের সহিত তাকিয়ে রইল আদিব। সেই সাথে হৃদয় জমল ভয়। ফারিহা যতক্ষণ রান্না ঘরে ছিল ও সেভাবেই দাঁড়িয়ে রইল। রিহান নিচে এসেছিল। তখন দেখতে পেল আদিবকে। ছেলেটা এখন বেশ নাম করা বিজনেসম্যান। মাত্র কিছুদিনেই বেশ নাম কামিয়েছে। টাকার অভাব নেই। দুজন দুজনকে দেখলেও কথা বলল না। ফারিহা সুপের বাটি নামিয়ে টেবিলে রাখল। রিহান স্যার, আপনি খেয়ে নিন। আদিব চুপ করে দেখল সব। ফারিহা হাত মুখ ধুয়ে এসে বলল, আদিব, আপনাকে চা দিব? আদিব কথা বলল না। রিহান ডাইনিং এ বসলেও খাবার খাচ্ছে না। পুনরায় খেতে বলল সে। ঠান্ডা কিছু খাবেন? ধৈর্য হারিয়ে ফেলল আদিব। ওর ভেতরটা অগ্নিশিখায় দগ্ধ হচ্ছে। কাছে এগিয়ে এল। তারপর সোজা বাহুতে হাত রেখে বলল, বাসায় চলো। মা অপেক্ষা করছেন। কাল বাসায় মেহমান আসবেন। তোমায় না দেখলে কথা হবে। ফারিহা খুব স্বাভাবিকভাবেই বলল, আমি তো ফিরছি না। অদ্ভুত শোনালো বাক্যটি। আদিবের সমস্ত শরীরে কম্পন ধরেছে। চোখ হয়েছে লাল। বাসায় চলো প্লিজ। আমি ফিরছি না আদিব। আমাদের বিয়ে ফারিহা। তুমি সেসব ভুলে যাচ্ছ কেন? বিয়েটা হওয়ার নয়। এমন করে বলো না প্লিজ। খালা কিন্তু খুব করে চেয়েছিলেন। মা এখন আর নেই। তাছাড়া আমার মতামতের বিরোধিতা তিনি করতেন না। আদিব যেন অর্ধ পাগল হয়ে যাচ্ছে। ওর মাথা কাজ করছে না। ফারিহা, প্লিজ আসো। পায়ে ধরি তোমার। মেয়েটি নড়ল না। যেন অনুভূতি হারিয়ে গেছে। এভাবে আমায় ছোট করবেন না আদিব। আমি আগেও বলেছিলাম আমাদের সম্পর্কটা আগাবে না। ফারিহা, প্লিজ, এমন করো না। ফারিহা নিরুত্তর। রিহান ওদের কথার মাঝে কিছু বলছে না। আদিবের ভেতরটা হাহাকারে ভরে ওঠল। হুট করেই ফারিহার দু চোখে কান্না মিশে গেল। মায়ের দোহাই দিবেন না প্লিজ। আমি আমার অতীতকে স্মরণ করতে চাই না। উনি যেখানে আছেন ভালো আছেন। আপনি প্লিজ চলে যান। হাত জোর করে কথাগুলো বলল ফারিহা। আদিব চলে যাওয়ার পূর্বে ছলছল নয়নে তাকালো। মেয়েটা সর্বদাই তার জন্য বড় নিষ্ঠুর। কখনো বুঝল না তার ভালোবাসাটা। স্যুপ ঠান্ডা হয়ে গিয়েছে। ফারিহা পুনরায় গরম করে এনে দিল। রিহান বলল, আদিব ভালো ছেলে। টাকা পয়সার অভাব নেই। ওর সাথে সুখী হতে পারতে। ফারিহা উত্তর দিল না। আপন মনে কাজ করতে লাগল। পরদিন দেখা গেল সমস্ত কাগজপত্র নিয়ে বসেছে রিহান। হাতে ক্যাশেরও অভাব নেই। এত টাকা এই জীবনে দেখেনি ফারিহা। রিহান খুব মনোযোগ দিয়ে কাজ করছে। এসব নিয়ে কেন বসেছেন? সব হিসেব করছি। তাই বলে এভাবে? এগুলো হিসেব করাটা প্রয়োজন। আপনার খাবার রেখে দাও। ফারিহা খাবারগুলো রেখে নিচে এল। এসে দেখল বাড়ির বাইরে একদল মানুষের ভিড়। সে পুনরায় ছুটে এল রিহানের ঘরে। রিহান স্যার, বাইরে এত মানুষ কেন? ওরা এসে গেছে? রিহান কাদের কথা বলল ফারিহা বুঝল না। ওর হৃদয় কম্পন ধরেছে। একটু সাহায্য করবে? নীরবে কাছে এল ফারিহা। রিহান তাকে নানান হিসেব ধরিয়ে দিচ্ছে। ফারিহা কিছুই বুঝতে পারছে না। ঘণ্টা খানেকের মধ্যে সব তৈরি হয়ে গেল। ক্যাশ চেক মিলিয়ে বস্তার মতো স্তূপ হয়ে দাঁড়িয়েছে। সমস্তটা নিয়ে বাইরে এল রিহান। মানুষগুলোর হাতে নগদ অর্থ আর চেক ধরিয়ে দিল। সবটা মাথার উপর দিয়ে যাচ্ছে। রিহান সবাইকে বিদায় করে আরাম করে সোফায় বসল। এত টাকা কেন দিলেন ওনাদের? সবার চাকরি গিয়েছে। ক্ষতিপূরণ দিলাম। এর জন্য এত পরিমাণে? রিহান কথা বলল না। বাবার সমস্ত অর্থ সম্পদ বিলিয়ে দিল সে। থাকার মধ্যে রাখল শুধু এই বাড়ি আর একটা গাড়ি। ফারিহা কিছু বলল না। শুধু হতাশার নিঃশ্বাস ফেলল। দুপুরের দিকে রিহান ফারিহাকে ডেকে নিল। তারপর বলল, আমার অর্থ সম্পদ কিছুই নেই ফারিহা। তোমার ভবিষ্যৎ অনিশ্চিত করো না। আদিবের কাছে ফিরে যাও। আমি যাব না রিহান স্যার। জেদ করো না। জেদ করছি না। আমি শুধু প্রাপ্যটা চাচ্ছি। এটা কেমন প্রাপ্য নিচ্ছ বলো তো? আমাদের কন্ট্রাক্ট শেষ হতে আরও কিছু সময় বাকি রিহান স্যার। এই সময়টুকু শুধু আপনিই নন, আমিও অধিকার খাটাতে পারি। রিহান হতাশ হয়ে চেয়ে রইল।
মেয়েটা কোন সুখের আশায় থাকতে চাচ্ছে আসলেই বুঝল না। সন্ধ্যায় চা বানিয়ে নিল ফারিহা। রিহান তখন বারান্দায় বসে টিমটিম করে জ্বলতে থাকা চাঁদের পানে তাকিয়ে। চা। থ্যাংক ইউ। ফারিহা চা কাপে চুমুক বসিয়ে কিছু সময় চুপ থাকল। তারপর নিজ আগ্রহ গলিয়ে বলল, আন্টি আঙ্কেল কিভাবে মারা গেলেন রিহান স্যার? রিহানের বুক চিরে দীঘল শ্বাস নামে। বলে, কার অ্যাক্সিডেন্ট। ফারিহা মৌন হয়ে যায়। কি থেকে কি হয়ে গেল? ঠিক তারপরই কিয়ার কথা স্মরণ হয়। তবে প্রশ্ন করার সাহস হয় না। রিহান কেমন করে যেন সবটা বুঝে ফেলল। নিজের বুকের ভেতরের সবটুকু মায়া ফেলে দিয়ে বলল, পৃথিবীর সবথেকে নিষ্ঠুর হলো ভালোবাসা। যেই ভালোবাসা তোমায় বাঁচতেও দিবে না, মরতেও দিবে না। দিবে শুধু একরাশ যন্ত্রণা। আদিবের ভেতরটা শেষ হয়ে গেল। সত্যি সে শেষ হয়ে গেল। ফারিহা, তার ভালোবাসা তাকে প্রত্যাখ্যান করল। এত অর্থ সম্পদ ও রাখতে পারল না মেয়েটিকে। ওর খুব রাগ হলো। রাগ থেকে সমস্ত কিছু ভাউমতে শুরু করেছে। মর্জিনা ছেলের আচরণে ভরকে গেলেন। চিল্লাচিল্লি করলেন, বাবা, এমন করিস না। এমন করিস না। আমি ফারিহার কাছে যাব। হাতে পায়ে ধরব। তুই শান্ত হ বাবা। শান্ত হলো না আদিব। তার শান্ত সত্তা কোথাও একটা হারিয়ে গেছে। অজস্র যন্ত্রণায় ভরে উঠেছে দুটি নয়ন। কেন এমন হলো মা? কেন এমন হলো? আমি মরে যাচ্ছি মা। মরে যাচ্ছি। কেউ নেই আমার। কেউ নেই। মর্জিনা ছেলেকে বুকে জড়িয়ে নিলেন। এমন করিস না বাবা। তুই ছাড়া কে আছে আমার? আমার জন্য বেঁচে থাক তুই। আমার জন্য বাঁচতে হবে তোকে। আদিব অঝরে কাঁদতে লাগল। কাঁদল সমস্ত রাত। তখন প্রায় ভোর হতে শুরু করেছে। মায়ের কোলে শুয়ে ছিল আদিব। সবে তন্দ্রা লেগেছে মর্জিনার। মসজিদ থেকে আজানের সুর ভেসে এল। সেই সুর মনোযোগ দিয়ে শুনল আদিব। তারপর উঠে গিয়ে নামাজ পড়ে নিল। নামাজ শেষে এসে দেখল মর্জিনাও নামাজে বসেছেন। অঝরে কেঁদে চলেছেন। আকাশের মালিকের কাছে প্রার্থনা করছেন ছেলেটা স্বাভাবিক হোক। ভালো থাকুক। শেষ রাতে দুঃখিনী মায়ের ওমন আর্তনাদ আদিবকে নাড়িয়ে দিল। বুকের ভেতর চিন চিন অনুভূতি জাগল। একটু পূর্বেও সে ভেবেছিল রেল লাইনে মাথা গুজে দিবে। অথচ এখন তার মন বলছে তোকে বাঁচতে হবে। তোর মায়ের জন্য তোকে বাঁচতে হবে। আর সত্যিই সেদিন বেঁচে গেল আদিব। মমতাময়ী মায়ের মুখশ্রী তাকে বাঁচিয়ে দিল। দিল নতুন আশা। নতুন আলো। এক নতুন মায়া। শেষ বিকেলের মা 22 অতীত। ফারিহাকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে বাড়ি ফিরল রিহান। ছেলেকে দেখতে পেয়ে রুনা প্রায় ছুটে এলেন। রিহান, কোথায় ছিলে তুমি? ফারিহা কোথায়? চলে গেছে মম। চলে গেছে মানে? সিঙ্গাপুর গিয়েছে, মায়ের কাছে। মানে? কি বলছো এসব? রিহান কথা না বলে গায়ে থাকা ব্লেজার খুলে ফেলল। রুনা ছেলেকে চিনতে পারছেন না। সে ভোর বেলাতেই স্বামীকে খবর দিয়েছেন। বেশ কিছু সময় পর ভদ্রলোকও বাড়িতে প্রবেশ করলেন। রুনার শরীর কাঁপছে। দেখ, রিহান কি বলছে এসব। ইরফান ছেলের কাছে এলেন। রিহান চুপ করে আছে। রিহান, কি হয়েছে বেটা? তুমি এমন করে আছো কেন? রিহান কিছুই বলছে না। রুনা কেঁদে চলেছেন। আমরা প্রতারিত হয়েছি। তোমার ছেলে বলল ফারিহা নাকি সিঙ্গাপুর গিয়েছে, তার মায়ের কাছে। স্ত্রীর মুখের বাক্যটি বিশ্বাস করতে কষ্ট হলো ভদ্রলোকের। ছেলের দিকে দৃষ্টি ফেললেন তিনি। ড্যাড, আমি ফারিহাকে নয় কিয়াকে ভালোবাসি। যার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। কথাগুলো ব্যক্ত হতেই ধাক্কা লাগলো ইরফানের বুকে। একে একে সমস্তটা ব্যক্ত হলো। কিয়া মেয়েটির রহস্য তখনও বুঝল না কেউ। রিহান নিজের মাথার চুলগুলো টেনে ধরে বলল, আমি কানাডা যাচ্ছি। সন্ধ্যায় ফ্লাইট। তারপরের ঘটনাগুলো খুব দ্রুত ঘটল। কিয়াকে না জানিয়েই কানাডায় গেল রিহান। সেখানে গিয়ে যা দেখল তা ওর প্রেমিক সত্তাকে নাড়িয়ে তুলল। সফেদ রঙা বিছানায় উন্মুক্ত তার প্রেমিকা। আর দেহে মেতে থাকা আরেকটি পুরুষ। সবটা তখন রিহানকে দুমড়ে মুচড়ে ভেঙে দিল। পুরুষটি বিদেশী এবং কিয়া যে অফিসে কর্মরত সে অফিসের বশ। নিজের ভেতর লালন করা সমস্ত ভালোবাসা তখন আক্রোশে পরিণত হয়েছে। রিহান সজোরে থাপ অপ্র বসিয়ে দেয়।
ছিটকে পড়ে কিয়া। কথা বলিস না প্লিজ। আর কিছু দেখতে চাই না। কিয়ার দু চোখে জল। সে দ্রুত চাদর টেনে নেয়। আকুতি করে। রিহানের পা জড়িয়ে বসে। মাফ কর আমায়। রিহান, আমি তোমায় ভালোবাসি। সত্যিই ভালোবাসি। অনেক ভালোবাসি। রিহান, মাফ কর প্লিজ। আহত নাদে কিয়ার শরীর কাঁপছে। ওর বুক চিরে বের হচ্ছে হাহাকার। চোখের সামনে ভালোবাসা হারিয়ে ফেলাটা সে সহ্য করতে পারছে না। রিহান তাকে ক্ষমা করেনি। এমন দৃশ্য দেখার পর সত্যিই ক্ষমা করতে পারেনি। অথচ মেয়েটাকে নিজের জীবন দিয়ে ভালোবাসে ও। তারপরের দিনগুলো আরও বেশি দুঃখের হলো। কিয়ার থেকে প্রতারিত হয়ে রিহান যেন নিজেকে হারিয়ে ফেলল। কষ্ট লুকাতে এমন কোনো নেশা নেই যা সে গ্রহণ করল না। অথচ তার ভেতরের আহত নাদগুলো কমল না। কিয়া সহস্রবার কত ঘটনা বলার প্রয়াস করল। তবে রিহান বুঝল না, শুনল না। কিয়ার প্রতি তার ভালোবাসাটা যেমন অসীম, ঠিক তেমনি শক্তপোক্ত অবস্থান গড়ে নিয়েছে ঘৃণা। যে প্রেমিকাকে বধূ করতে চেয়েছিল সে, সেই প্রেমিকাকে দেখলে এখন বেশ্যা শব্দটি মাথায় আসে। তাল বিজনেসে দশ নামতে থাকে। দিনের পর দিন নিজেকে নেশায় জড়িত করে রিহান। ছেলের এই অবস্থা জানতে পেরে কানাডায় ছুটে আসেন ইরফান আর রুনা। একদিন কিয়ার বশ লর্ডকে প্রচণ্ড আঘাত করল রিহান। এই নিয়ে ঝামেলাও হলো। তারপরের ঘটনা আরও করুণ হলো। একা পেয়ে লর্ডের দলের লোক রিহানকে প্রচণ্ড মারধর করল। কিয়া সেটা দেখতে পেল। কয়েকদিনেই মেয়েটার শারীরিক সৌন্দর্য নেমে এসেছে। রিহানের অবস্থা ভালো দেখাচ্ছে না। মেয়েটি আহত নাদ করছে। রিহান, রিহান, চোখ খুলে রাখো প্লিজ। চোখ খুলে রাখো। তার আর্তনাদে এক মুহূর্তের জন্য রিহানের বুকে সুখ নামালেও পর মুহূর্ত বিশ্বের মতো লাগে। সেই সজোরে আঘাত করে সরিয়ে দেয় কিয়াকে। মেয়েটি পড়ে গিয়েও উঠে দাঁড়ায়। রতা তো রিহানের পিছু পিছু আসে। তার দু চোখে কান্না। ও শুধু বলে, তুমি প্লিজ হসপিটালে যাও। প্লিজ হসপিটালে যাও। শত অপমান, আঘাতেরও পরও কিয়া বারবার ফিরে আসে, তবে রিহান তাকে তুলে নেয় না। বাসি ফুলের মতো ছুঁড়ে ফেলে দেয়। আর কিয়া ভুগতে থাকে মরণ যন্ত্রণা। যে যন্ত্রণা তার প্রাপ্য ছিল। হয়তো নিজ দোষে কিংবা পরিস্থিতির দৌলতে আজ তার এই অবস্থান। অথচ সম্পর্কের শুরুতে গল্পটা এমন হওয়ার কথা ছিল না। রিহান বিগড়ে যেতে থাকে। আর কিয়া হতে থাকে প্রত্যাখ্যিত। এক সন্ধ্যায় রিহানের নাগাল পায় কিয়া। সে প্রায় পায়ে পড়ে যায়। শক্ত করে জড়িয়ে রাখে। রিহান, আমাকে ক্ষমা কর, ক্ষমা কর। প্লিজ কথাটা শোনো। মাথা গরম থাকায় মেয়েটিকে লাথি দিয়ে সরিয়ে দেয় রিহান। প্রচণ্ড আর্তনাদ করে ওঠে মেয়েটি। রিহানের বুক ভেঙে যাচ্ছে। তবু সে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। কিয়া পুনরায় উঠে আসে। তাকে ছন্নছাড়া লাগছে। রিহানের দু হাত মুঠোয় নেয়। তোমায় ভালোবাসি। খুব ভালোবাসি। বিশ্বাস কর, তোমার জন্য, তোমাকে পাওয়ার জন্য এমনটা করেছি। ট্রাস্ট মি, ট্রাস্ট মি। প্লিজ ট্রাস্ট মি। তাচ্ছিল্য ফুটে ওঠে রিহানের চোখে মুখে। কিয়া বলে, বাবার সাথে মায়ের বিচ্ছেদের পর, মা পুনরায় বিয়ে করলেন। সৎ বাবার নিকট কতভাবে অবহেলিত হয়েছি। কত ধরনের অত্যাচারের মুখোমুখি হয়েছি। কখনো কখনো তিনি তো বাজে স্পর্শও করতেন। টাকা পয়সার কষ্ট ছিল ভীষণ। এইচএসসির পর হুট করেই সুযোগ এল কানাডায় পড়ার। এখানে এসে ভালো দিন দেখতে শুরু করি। তোমার সাথে পরিচয় হলো। একটা ভালো দিনের অপেক্ষা করছিলাম। অথচ ভালো দিন আমার ভাগ্যে ছিল না। তোমার সাথে সম্পর্কের কথা কোনোভাবে আমার সৎ বাবা জেনে গিয়েছিলেন। তিনি আমাকে ভয় দেখাতে শুরু করলেন। নিজের অবস্থান সম্পর্কে তোমায় মিথ্যে বলেছিলাম। তাই ভয়টা আমার আরও বেশি। কিয়া একটু থামল। রিহান চুপচাপ শুনছে। কিয়া চোখের পানিটুকু মুছে নিল। তবে পুনরায় ভেসে গেল মুখশ্রী। কান্না কি আটকে থাকে? এর থেকেও বড় কথা, আমি আমার মায়ের অবৈধ সন্তান ছিলাম। এ কথা বলে কিয়া কেমন করে ওঠল। রিহানের বুকের ভেতরটা হু হু করছে। কেন যেন সে আগলে নিল মেয়েটিকে। কিয়া পুনরায় বলল, আমার সৎ বাবা আমায় ভয় দেখাতে শুরু করেছিলেন। তার অনেক টাকা চাই। সে টাকা যদি না দেই,
তবে তিনি আমার পরিচয় জানিয়ে দিবেন। পরিচয়হীনতায় ভুগছিলাম আমি। লর্ড এর আগেও আমায় নানান প্রস্তাব দিয়েছে। আমি প্রত্যাখ্যান করেছি। তবে সময়ের স্রোতে আমি বাধ্য হই। সময়ে অসময়ে তোমার থেকে টাকা চাইতে হতো আমায়। সেটা ভালো লাগছিল না। কেমন যেন ছোট মনে হতো। টাকার প্রতি লোভ ছিল না, এই কথা বলবো না। লোভ ছিল, হয়তো সবারই থাকে। তবে তোমার প্রতি ভালোবাসাটা মিথ্যে নয় রিহান। আমি লর্ডের সাথে ইন্টিমেট হওয়ার পর থেকেও আমায় টাকা দিতে থাকে। অনেক টাকা আমার সৎ বাবাকে দেওয়ার পর তার চাহিদা আরও বাড়তে থাকে। আমাকে পুনরায় লর্ডের কাছে যেতে হয়। আমি কুল পাচ্ছিলাম না। কেমন করে তোমার কাছে ফিরব বুঝতে পারছিলাম না। আমার দু চোখে অন্ধকার। শরীরের প্রতি ঘৃণা। একবার বাংলাদেশে ফিরে তাকে অনেক অনেক টাকা দিয়ে আসি। চুক্তি করিয়ে নিই। ফিরে এসে ভেবেছিলাম তোমার কাছে ফিরে যাব। তবে লর্ড তখন ছাড়বে না। তার ডিমান্ড তখনও ফুরোয়নি। নিজেকে তখন ভোগ ও বস্তু মনে হতে লাগলো। আমি আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখতাম। তবে কোথাও নিজেকে খুঁজে পেতাম না। যাকে দেখতাম, সে একজন নোংরা মানুষ। এ কথা বলেই কান্নায় ভেসে যেতে লাগলো কিয়ার দুটি চোখ। রিহানের বুকের ভেতর তখন কি চলছে তা বলার মতো নয়। সে ভালোবাসার টানে ক্ষমা করে দিল। দুদিন ভালোই চলল। সব তখন ঠিকঠাক হতে যাচ্ছিল। রিহান খুব দ্রুত বিয়ের আয়োজনও করবে বলে ঠিক করেছিল। কিন্তু লর্ড তাদের সুখের মাঝে আগুন হয়ে জ্বলে ওঠল। তার আর কিয়ার ইন্টিমেটের মুহূর্তগুলো পাঠাতে লাগল, যা রিহানের সহ্য হচ্ছিল না। তারপর থেকে যতবার কিয়াকে আগলে নিতে গিয়েছে ঠিক ততবারই ভেসে উঠেছে সে দৃশ্য। মেয়েটির প্রতি ঘৃণা যেন কমছিলি না। এক পর্যায়ে রিহান আরও পাগলামি করতে লাগল। কিয়া সামনে এলে তাকে আঘাত করতে লাগল। মেয়েটির প্রতি এত ঘৃণা হচ্ছিল যে নিজেকে শেষ করার চেষ্টাও চালালো। কিয়ার ভালোবাসা সত্যি ছিল। তবে সে ভুল পদ্ধতিতে ভালোবেসেছে। তাই রিহানকে হারাতে হলো। এক সন্ধ্যায় কিয়া হারিয়ে যায়। চিরদিনের জন্য সে হারিয়ে যায়। সেই সময়টায় মেয়েটি বুঝে গিয়েছিল নিজের জীবনের সবটুকু হারিয়ে ফেলেছে। এই জীবনে আর কিছু পাওয়ার কিংবা হারানোর নেই। অমূল্য জীবনের মূল্য খসিয়ে সত্যিই সে হারিয়ে যায়, চিরতরে। যেখান থেকে ফিরে আসা অসম্ভব। শেষ বিকেলের মা 23 সমাপ্তি পর্ব। ওয়াজিহার জন্য নাস্তা বানাচ্ছে ফারিহা। মেয়েটা গত রাতে খুব অসুস্থ ছিল। তাই হোস্টেল থেকে নিজের কাছে নিয়ে এসেছিল। এখন কিছুটা সুস্থ। ওয়াজিহা, নিচে নেমে আসো। খাবার তৈরি। ওয়াজিহা নামল না। ফারিহা একটু চিন্তায় পড়ল। হাতের কাজগুলো না সেরেই চলে এল উপরের ঘরে। সেখানে গিয়ে দেখল ওয়াজিহা ছবির অ্যালবাম নিয়ে বসেছে। তাকে দেখে একটু ভরকেই গেল। সরি মিস। আমি না বলে নিয়েছি। ঠিক আছে, সমস্যা নেই। ছবির অ্যালবামে অনেকগুলো মানুষের দেখা মিলেছে। এর মধ্য থেকে দুটি পুরুষকে বেছে নিয়েছে ওয়াজিহা। যাদের মধ্যে একজন রিহান আর অন্যজন আদিব। তবে কে কোনটা তা বুঝতে পারছে না। খাবারের টেবিলে বসে খাবার খেলেও কৌতূহল কমল না। ফারিহা কাজগুলো শেষ করে কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। সে মালয়েশিয়ার স্বনামধন্য এক কলেজের শিক্ষক হিসেবে আছে। আর সেই কলেজেরই ছাত্রী ওয়াজিহা। খাবারটা শেষ কর। জি। দ্রুত খাবার শেষ করল ওয়াজিহা। ফারিহা মেয়েটার ব্যাগপত্র গুছিয়ে দিয়ে বলল, লেট করো না। দ্রুত আসো। ঘরে ফিরে নিজেকে পরিপাটি করে নিল ওয়াজিহা। তারপর নেমে এল। দুজনেই কলেজের উদ্দেশ্য পথ চলছে। গাড়িতে বসে স্বভাব বসতি গল্পের বই পড়ল ফারিহা। হাজারটা কৌতূহল জাগলেও কোনো এক অস্বস্তির জন্য প্রশ্ন করতে পারল না অষ্টাদশী কন্যা ওয়াজিহা। কলেজ ছুটি হলো 2টোর দিকে। ফারিহা বের হয়ে চমকে উঠল। 7 বছর বয়সী একটি বাচ্চা ওর দিকে ছুটে আসছে। মমো, মমো, তোমাকে মিস করছিলাম। খুব মিস করছিলাম। বাচ্চাটিকে কোলে তুলে নিল ফারিহা। কতদিন পর দেখা পেল। আমিও তোমায় মিস করেছি সোনা। আমি আরো আগেই আসতে চেয়েছিলাম। কিন্তু পাপার কাজের জন্য আসতে পারিনি। হাজারটা অভিযোগ ঠেলে দিল বাচ্চাটি। সবগুলো অভিযোগ মনোযোগ দিয়ে শুনল ফারিহা। এক পর্যায়ে হেসে ফেলল। তোমাকে তো বলেছিলাম আমার কাছে থাকতে। কিন্তু তুমি তো শুনলে না বেটা। এখানে থাকতে ভালো লাগে না।
তোমার মেয়েগুলো আমায় টিচ করে। ফারিহার ভীষণ হাসি পাচ্ছে। তবু সে হাসিটা দমিয়ে রাখল। খুব সিরিয়াস ভাব করে বলল, তাই? হুম। তুমি জানো কেন ওরা তোমায় টিচ করে? জানি। আমি যে খুব হ্যান্ডসাম। এ কথা বলেই হেসে উঠল। ফারিহা বিস্মিত নয়নে তাকিয়ে রইল। এটা কে বলেছে তোমায়? পাপা। ফারিহা সামনের দিকে তাকালো। দেখতে পেল আদিব আসছে। মানুষটা আগের মতোই সুন্দর রয়ে গেছে। শুধু চোখে উঠেছে চশমা। এতে অবশ্য সৌন্দর্যের খামতি হয়নি, বরং অন্য রকম ব্যক্তিত্বের প্রকাশ ঘটেছে। দূর থেকে মা ছেলের হাসি দেখছিলাম। এত ভালো লাগছিল। ফারিহা হাসল। সেই বিকেলটা ওরা একসাথেই কাটালো। খাবার খাওয়া থেকে শুরু করে ঘোরাঘুরি সমস্তটাই করলো একসাথে। ওয়াজিহা সবটা দেখল এবং বুঝল এই মানুষটাই আদিব। এরপর অনেকগুলো দিন পেরিয়ে গেল। কাল ফারিহার জন্মদিন। তাই ওয়াজিহা পড়ার বাহানায় ফারিহার নিকট এসেছে। তখন প্রায় রাত 11:30। ওয়াজিহা তার বন্ধুদের সমস্ত ব্যবস্থা করতে বলেছে। পড়াগুলো বুঝেছ? কিছু সমস্যা হচ্ছে। আচ্ছা, আবার বুঝিয়ে দিচ্ছি। ফারিহা পুনরায় বুঝিয়ে দিল। ওয়াজিহা পড়ার অভিনয় করছে। ওর ভেতরটা আনচান করছে। 12টা বাজার তখন মাত্র কিছু সময় বাকি। ফারিহা উপরের ঘরে চলে গেছে। ওয়াজিহা দেখল আর মাত্র 1 মিনিট বাকি। সে আগেই সাথে করে ফুল নিয়ে এসেছিল। সেটা বের করে নিল। তারপর উপরের ঘরে উঠে এল। যদিও নখ ছাড়া কারো ঘরে প্রবেশ করা উচিত নয়, তবু সারপ্রাইজ দিতে ফারিহার ঘরে প্রবেশ করল। কিন্তু সেখানে প্রবেশ করে ওয়াজিহার সমস্ত শরীরে কম্পন ধরে গেল। সে 1 সেকেন্ড সময় নষ্ট করল না। বেরিয়ে এল। নিচে এসে ওর হাত পা অবশ হওয়ার মতো। ফারিহা মিস একটি পুরুষের কাঁধে মাথা ঠেকিয়ে আছে। তবে পুরুষটি আদিব নয়। এমনটা কি করে হয়? হাজার খানেক প্রশ্ন মনে। খানিক বাদে ফারিহা নিচে নেমে এল। ওয়াজিহা উঠে দাঁড়িয়ে বলল, শুভ জন্মদিন মিস। ফারিহা হাসল। সে বুঝতে পারছিল এমনটাই হবে। মেয়েটার মাথায় হাত বুলিয়ে বলল, দল বল সাথে আছে নিশ্চয়ই? হুম। তাদের নিয়ে আসো। কতক্ষণ বাইরে থাকবে? অপ্রস্তুত হাসল ওয়াজিহা। সবাইকে ডেকে নিয়ে কেক কাটল। প্রচুর উপহার এনেছে সবাই। ফারিহার দু চোখে আনন্দ। এদের সবাইকে সন্তানের চোখে দেখে সে। সবাই তখন চলে গেছে। ওয়াজিহাও চলে যাচ্ছিল। ফারিহা ওকে আটকে দিয়ে বলল, কিছু বলতে চাও? শুরুতে না বোধক উত্তর করলেও ওয়াজিহা নিজেকে দমাতে পারল না। সে বলেই ফেলল, মিস উপরের ঘরে। রিহান। রিহান স্যার। কিন্তু আপনার সাথে তো আদিব স্যারের বিয়ে হয়েছে। সেদিন ছেলেকে নিয়ে ঘুরলেন আপনারা। মিস, আমার কেমন গুলিয়ে যাচ্ছে। ফারিহা হাসল। ওয়াজিহার মাথায় হাত বুলিয়ে বলল, বলেছিলাম না, মানুষের জীবন যখন তখন বদলাতে পারে। তার মানে আপনার সাথে রিহান স্যারের বিয়ে হয়েছে? হুম। ফাহান আমার আর রিহানের সন্তান। ওয়াজিহার মাথা ঘুরিয়ে যাবার মতো অবস্থা। তবে সে বেশি সময় নষ্ট করল না। যাওয়ার পূর্বে শক্ত করে ফারিহাকে জড়িয়ে ধরল। ফারিহার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে রিহান। মেয়েটা কাজে ব্যস্ত। ওর চোখে ভাসছে 12 বছর পূর্বের সেই ফারিহাকে, যে জেদ করেছিল সাথে থাকার। 1 মাসের চুক্তি বাকি ছিল তখনও। রিহানের হাত তখন শূন্য। ফারিহার চোখে অবশ্য ভালোবাসা ছিল না। তবে কিসের জন্য মেয়েটি ওকে বিয়ে করল কে জানে। রিহান আজও সে উত্তর পায় না। শুরুতে কথা হয়েছিল 1 মাস পর ওরা আলাদা হয়ে যাবে। অর্থাৎ 1 বছরের যেই চুক্তিটা হয়েছিল সেটার সময় শেষ হতে 1 মাস বাকি ছিল। তবে 1 মাস পর ওদের আলাদা হতে হয়নি। আজ 1 যুগ পার হলো ওরা একসাথে রয়েছে। কেমন করে সময় পেরিয়ে যায়। ফারিহা বিছানা গুছিয়ে বলল, ঘুমিয়ে পড়ুন। মেয়েটি চলে যেতে নিলেই আটকে দিল রিহান। কিছুটা কাছে এনে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। এই চোখে আজও ভালোবাসা খুঁজে পায় না সে। তবে যা পায় তা হলো এক সুমদ্র মায়া। প্রচণ্ড মায়া। কি? দেখছি তোমায়। দেখার কি আছে? অনেক কিছু। এখন ঘুমান। এমনিতেই না বলে এসেছেন। পাগল পুরো। তোমার জন্মদিনের এই সুন্দর সময়টা মিস করতে চাচ্ছিলাম না। ফারিহা মাথা নত করে রইল। তারপর বুকে হাত রেখে বলল,
12 বছর পেরিয়ে গেল রিহান। সেটাই ভাবছি, 12টা বছর আমরা একসাথে। সেদিনটা দারুণভাবে পার হলো ওদের। সকাল হতেই আদিবের সাথে উপস্থিত হলো ফাহান। সত্যিকার অর্থে ওদের জীবন আর 5টা সাধারণ মানুষের মতো নয়। বেশ কিছুটা ভিন্নতা রয়েছে। হ্যাপি বার্থডে মমো। নিচু হলো ফারিহা। ফাহান মায়ের গালে চুমু খেল। থ্যাঙ্কস বেটা। আমি ভেবেছিলাম রাতেই চলে আসবে। পাপা অসুস্থ ছিল। ফারিহা উঠে এল। আদিবকে পুরো সুস্থ দেখাচ্ছে। আপনি অসুস্থ? আদিব খিটমিটে হাসল। ফারিহা বুঝে গেল। সে আর রিহান যেন আলাদা সময় কাটাতে পারে, সেই জন্যেই রাতে আসেনি। ফাহানের পছন্দ মতো কেক আনা হয়েছে। সেটা কেটে নিল ওরা। রিহান শাওয়ার শেষ করে এসে বলল, ফাহান বেটা, ড্যাডকে রেখেই কেক কেটে ফেললে? ফাহান কপালে হাত রাখল। তারপর কিছুটা নত হয়ে বলল, সরি ড্যাড। আমি জানতাম না তুমি এসেছ। রিহান হাসল। তারপর ফাহানকে কোলে তুলে নিল। রিহানের ভেজা চুলগুলো নাড়িয়ে দিচ্ছে ফাহান। তুমি কেন বাংলাদেশে থাকো ড্যাড? এখানে কেন থাকো না? সেখানে তোমার দাদা আর দাদিজান আছে বেটা। তাদেরকে রেখে আসতে ইচ্ছে করে না। সত্যি? তারা আমার সাথে ফোনে কেন কথা বলে না? তারা রাগ করে আছেন। কেন? কেন রাগ করেছে? কারণ তোমাকে তারা দেখতে চায়। তাহলে আমায় বাংলাদেশে নিয়ে চলো প্লিজ। রাগ ভাঙিয়ে দিব আমি। ওকে বেটা। আমরা খুব দ্রুত বাংলাদেশে যাব। ইয়ে হো। রিহানের কোল থেকে নেমে গিয়ে ফাহান বাইরে চলে গেল। কিছু সময় পর আদিবের স্ত্রী শারমিন ওয়েল ফারিহাকে শুভেচ্ছা জানালো। এত লেট কেন করলে আপু? আর বলো না। বের হচ্ছিলাম, ঠিক তখনই কাচের সাথে লেগে জামাটা ছিঁড়ে গেল। এদিকে ফাহান আসার জন্য পাগল হয়ে যাচ্ছে। সেই জন্যেই ওরা আগে এল। তারপর অনেকটা সময় গল্প চলল। সন্ধ্যায় একসাথে বের হবে তাই ফারিহা রেডি হচ্ছিল। রিহান ওকে পেছনে থেকে জড়িয়ে ধরে বলল, তোমার মনে হয় না ফাহান আমাদের থেকে আদিব আর শারমিনকে বেশি ভালোবাসে? ফারিহা সহজভাবে উত্তর করল, সেটা তো স্বাভাবিক। আমাদের থেকে ওদের কাছে বেশি টাইম স্পেন্ড করছে। রিহান দীর্ঘশ্বাস ফেলল। ফারিহার সাথে বিয়ে পর প্রায় 6 মাস স্বামী স্ত্রীর মতো সম্পর্ক ছিল না ওদের মাঝে। থাকার কথাও না। রিহান যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল এতে করে যা তা হতে পারত। ফারিহা সে সময় আগলে না নিলে, পাশে না থাকলে সত্যিই রিহান বেঁচে থাকত না। সময়ের স্রোতে দুজন দুজনের প্রতি আগ্রহ বোধ করে। আর 5টা বিবাহিত মানুষের মতোই চলাফেরা করতে থাকে। সব থেকে দারুণ বিষয় হচ্ছে আদিব নিজে উপস্থিত থেকে ওদের বিয়ে দিয়েছিল। ছেলেটা সেদিন ফারিহার অভিভাবকের দায়িত্ব পালন করেছে। সময় যেতে থাক। আদিব তার মায়ের পছন্দ মতো বিয়ে করল। ফারিহার পড়াশোনা শেষ হওয়ার পূর্বেই কোল জুড়ে এল ফাহান। এদিকে শারমিনের বাচ্চা হচ্ছিল না। অনেক চেষ্টা করেও লাভ হচ্ছিল না। ফাহানের তখন 2 বছর। ফারিহার পড়াশোনা শেষ। তবে মালয়েশিয়াতে আরও উচ্চশিক্ষার সুযোগ হল। ফাহানের কথা ভেবে সে যেতে চাচ্ছিল না। তবে রিহান তাকে এই বিষয়ে ফোর্স করল। ও চেয়েছিল ফারিহা আরও অনেক দূর যাক। নিজেকে অনন্য রূপে গড়ে তুলুক। তবে ফাহান, এই 2 বছরের বাচ্চাকে কোথায় রাখবে? তাছাড়া রিহান দেশ ছাড়তে চায় না। সব মিলিয়ে সিদ্ধান্ত হয় ফারিহা যাবে না। এদিকে শারমিন ফাহানকে প্রচণ্ড ভালোবাসে। বাচ্চাটিকে নিজ সন্তানের মতো আগলে রাখে। এরপরই সিদ্ধান্ত হয় ফাহানকে শারমিনের কাছে দিবে। ফারিহা আর রিহানের ত্যাগের জন্যই শারমিন সেদিন মাতৃত্ব পেয়েছিল। আর আদিব পেয়েছিল বাবা হওয়ার আনন্দ। তারপর 6টা মাস পার হল। আদিব আর শারমিন ও মালয়েশিয়া চলে এল। কারণ ওরা চেয়েছিল ফাহান একই সঙ্গে ফারিহার ভালোবাসা ও পাক। ফাহানকে নিয়ে ওদের জীবন ভালোই যাচ্ছিল। ততদিনে ফারিহা মালয়েশিয়ার একটি কলেজের হোস্টেল ক্যাম্পাসে মেয়েদের দায়িত্ব পেয়ে যায়। সে অবশ্য চাকরিটা করত না। তবে ফাহান মালয়েশিয়ায় অবস্থান করায় চাকরিটা নিয়েছিল। কিছুটা দূরত্ব সৃষ্টি হলেও ফাহান তো কাছাকাছিই থাকবে। তবে এসবের মাঝে সবথেকে একাকিত্বের মধ্যে সময় যাচ্ছিল রিহানের। তবে নিয়মিত যোগাযোগ হতো। মাঝে মাঝে মানুষটা মালয়েশিয়াতেও আসত। একটা সময় পর রিহানের একাকিত্ব জিনিসটা সয়ে যায়। সে এই জীবনে নিজেকে মানিয়ে নিয়েছে।
ফারিহা বহুবার তাকে মালয়েশিয়ায় থাকতে বলেছে। তবে রিহান থাকেনি। এমনকি সে চলে আসতে চাইলেও নিষেধ করেছে। দেশে মা বাবার কবরও রয়েছে, ব্যবসা রয়েছে। সবকিছু মিলিয়ে মালয়েশিয়াতে থেকে যাওয়া রিহানের পক্ষে সম্ভব ছিল না। সবকিছু স্মরণ করে ফারিহা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তার কেন যেন এই জীবনটা পছন্দ নয়। সব থাকার পরও কেমন যেন নেই নেই অনুভব হয়। এই নেই অনুভবটা যে রিহানের জন্য তা খুব ভালো করে বুঝতে পারে সে। 12 বছরে সংসার তাদের। মায়া তৈরি হওয়া অস্বাভাবিক না। ওভাবে আরও কিছু মাস পেরিয়ে গেল। এরই মধ্যে ফাহানকে বাংলাদেশ থেকে ঘুরিয়ে এনেছে রিহান। তার দাদা দাদির সাথে কথা বলানো হয়েছে। বাচ্চাটি দাদা দাদির কবরের সামনে গিয়ে কি সুন্দর করে কথা বলেছে, যেন মানুষগুলো চোখের সামনে অবস্থান করছে। আজ ফারিহার বিদায়ের পালা। ওয়াজিহা কাঁদছে। মেয়েটির প্রতি কেমন মায়া কাজ করে ফারিহার। সে 2 হাতে জড়িয়ে ধরল। কাঁদে না ওয়াজিহা। মিস, আপনাকে খুব মিস করব। আমিও করব। ফারিহা তখন গাড়িতে উঠে গেছে। গাড়ি চলতেও শুরু করেছে। হুট করেই ওয়াজিহা গাড়ির পেছনে পেছনে ছুটতে লাগল। সেটা দেখতে পেয়ে গাড়ি থামাতে বলল ফারিহা। ওয়াজিহা গাড়ির কাছে এসে হাঁপাতে লাগল। তারপর বলল, মিস, আমার একটা প্রশ্ন রয়েছে। ফারিহা হাসল। ওয়াজিহার দিকে পানির বোতল এগিয়ে দিল। পানিটা শেষ করে ওয়াজিহা বলল, মিস, আপনি কি রিহান স্যারকে ভালোবাসেন? ফারিহা চুপ করে রইল। ওয়াজিহা পুনরায় বলল, প্লিজ মিস, বলুন প্লিজ। ফারিহা তখন অন্যরকম এক উত্তর দিল। বলল, হয়তো হ্যাঁ, হয়তো না। ফ্লাইটের পুরোটা সময় ওয়াজিহার প্রশ্নটা মাথায় ঘুরপাক খেয়েছে ওর। তবে কোনো উত্তর মিলেনি। তখন প্রায় সন্ধ্যা হতে চলেছে। রিহান তার প্রিয় বারান্দায় বসে আছে। ফারিহা আসবে তা সে জানে না। মেয়েটি ধীর পায়ে ঘরে প্রবেশ করল। কেমন একটা ঘ্রাণ ছেয়ে গেল চারপাশে। বুক ভরে শ্বাস নিল রিহান। ফারিহা? মেয়েটি ভারী অবাক হল। মানুষটা কেমন করে বুঝল তার উপস্থিতি? রিহান উঠে এসেছে। এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ফারিহাও তাই। তারপর হুট করেই শক্ত হাতে জড়িয়ে ধরল। ছেলেটার এই আলিঙ্গনে ফারিহার সমস্ত শরীর চনমনে হয়ে গেল। চোখ থেকে নেমে এল এক ফোঁটা নোনা জল। ওয়াজিহার প্রশ্নের উত্তরটা সত্যিই পেয়ে গেল সে। উত্তরটা হলো সম্পর্কে দায়িত্ব আর সম্মান থাকলে ভালোবাসা এমনিতেই হয়ে যায়। সর্বদা সম্পর্ক তৈরির জন্য ভালোবাসা থাকা আবশ্যক নয়। আবশ্যক দায়িত্ব আর সম্মান থাকা। যা অনেকটা শেষ বিকেলের মতো। দিন শেষে যার মায়া ছাড়া বড় কঠিন। আর এই মায়ার সাথেই তো জুড়ে থাকে আকাশসম ভালোবাসা। সমাস্ত শেষ বিকেলের মা 24 স্পেশাল পর্ব। তখন কেবলমাত্র সন্ধ্যা হয়েছে। ফারিহা আজ সারাদিন রান্নাঘরে ছিল। নিজ হাতে রিহানের সব পছন্দের খাবার রান্না করেছে। রিহান অফিস থেকে এসে দেখল ফারিহা গোসল করল সবে। ছেলেটা কপট রাগ হল। চোখ মুখে যা দৃশ্যমান। তোমায় বলেছিলাম, লেট করে গোসল করবে না। একদিনই তো। এভাবেই শরীর খারাপ করবে। রাগ করছেন কেন? ধ্যাতো। রিহান ধপাস করে বেডের উপর বসল। ফারিহা চুল থেকে তোয়ালে সরিয়ে রিহানের নিকটে এল। কতদিন পর দেশে এসেছি বলেন তো? রান্না করতে ইচ্ছে হলো। ভাবলাম, আপনার সেবা করি একটু। কে বলেছে এসব করতে? ঘাম ঝরিয়ে উনি সেবা করতে এসেছেন। রিহান, এমন করে কেন বলছেন? আমি শখ করে করতে পারি না? রিহান জবাব দিল না। ছেলেটা প্রতিনিয়ত অবাক হয়। একটি মেয়ে এত দিক কিভাবে সামলাচ্ছে। রিহানের মনে পড়ে এক যুগ আগের ঘটনাগুলো। ফারিহার সাথে তার বিয়ে হলো। সব কেমন ঘোরের মধ্যে। রিহান সেদিন না বুঝলেও আজ বুঝে ওই মুহূর্তে মেয়েটির হাত কতটা প্রয়োজন ছিল। তারপরের কিছু সময় রিহানের মনে হয়েছে ফারিহার সাথে অন্যায় হলো। কিয়া নেই বিধায় সে ফারিহার কাছে এসেছে। ভালো না বেশে কেমন করে সংসার হবে। তবে ওর ধারণা একটা সময় পর বদলে গেল। স্ত্রীর প্রতি শারীরিক আকর্ষণ থাকা অন্যায় নয়। তবে রিহান যে খানিক ভালোবেসেই কাছাকাছি হয়েছিল। ফারিহা অনেকটা সময় ধরে রিহানের পানে চেয়ে আছে। ছেলেটা ভাবুক হওয়া মুখশ্রী দেখে সে এবার ঝাঁকুনি দিল। কি হলো? কিছু না। ফ্রেশ হয়ে আসি। ডিনার আমি সার্ভ করব।
আচ্ছা। রিহান ফ্রেশ হতে গেলে ফারিহা পুনরায় আয়নার সামনে এল। নিজেকে ক্ষণিক সময় খুঁটিয়ে দেখল। তার বাহ্যিক পরিবর্তন ঘটেছে। আগের মতো শুকনো শরীর নেই। তবে শরীরে মেদটাও নেই। পূর্ণ নারী রূপ খেলা করছে। সে একটু হাসল। তারপর পাশের টেবিল থেকে ফাহানের ছবিটা তুলে নিল। মাতৃ মন সন্তানের জন্য সর্বদাই কাঁদে। ফারিহার বুকের ভেতর প্রতিটা সময় ফাহানের জন্য কান্না করে। অথচ বাহিরে সেটার প্রকাশ নেই। আদিবের প্রতি তার দায়িত্ববোধ রয়েছে। কারণটা হলো তার মা। যদিও শুরুতেই বিষয়গুলো বলেছিল ফারিহা। কিন্তু আদিব তখন বাস্তবতা ভুলে কল্পনাকে ধরে বাঁচতে চেয়েছিল। কিন্তু ফারিহা বেছে নিয়েছিল রিহানকে। দরজা খোলার শব্দে ফারিহা নিঃশ্বাস ফেলল। তার চোখের কোণের জলটুকু মুছে নিতে নিতে রিহান সামনে এসে দাঁড়ালো। এখন খাবেন তো? কাঁদছিলে? কই, না তো। কাঁদব কেন? আমি জানি কান্না করছিলে। এটাও জানি ফাহানকে অন্যের হাতে দিয়ে তুমি ভালো নেই। ফারিহা কি বলবে বুঝতে পারছে না। তবে একটু হেসে নিল। ফাহান আমাদেরও ভালোবাসে। একই সাথে দুটো পরিবার পেয়েছে সে। হুম, কষ্ট পেও না। পাচ্ছি না। আপনি নিচে নেমে আসুন। আমি দেখি রান্নাগুলো গরম করতে হবে কিনা। যেভাবে ঠান্ডা পড়তে শুরু করেছে। ফারিহা যেন পালিয়ে বাঁচল। রিহান কিছু বলল না। গায়ের পানি শুকিয়ে নিয়ে ড্রেস পরে নিল। এসে দেখল ফারিহাই সার্ভ করে দিয়েছে। একসাথে খাবার শেষ করল ওরা। ঘুমানোর সময় মেয়েটি অন্য দিক ফিরেছিল। রিহানের ভেতরটা ভালো লাগছে না। সে দু হাতে মেয়েটিকে কাছে টেনে নিল। অমনি ঝমঝমে কেঁদে উঠল ফারিহা। মা হয়ে ছেলেকে স্যাক্রিফাইস করা পৃথিবীর সবথেকে নিষ্ঠুর সিদ্ধান্ত। সকালটা ভালোভাবে শুরু হলো। যদিও রিহানের অফডে ছিল না তবু সে আজ অফিস যায়নি। বরং ভোরে উঠে নাস্তা বানিয়েছে। সেটা দেখতে পেয়ে ফারিহার চোখ কপালে উঠার মতো অবস্থা। আরে, কি করেছেন? সারপ্রাইজ। জানি না কতটা ভালো হয়েছে। তবে খারাপ লাগবে না এটা সিউর থাকো। আপনিও না। এখন কথা নয়। খাবে চলো। মেয়েটিকে ধরে বসিয়ে দিল রিহান। তারপর খাবার সার্ভ করে দিয়ে বরাবর বসল। এক টুকরো লুচি মুখে দিয়ে হাসল ফারিহা। বাহ, খুব ভালো হয়েছে তো। রান্না করেছেন এত বছর? একটু আধটু। বোঝা যাচ্ছে। আসলেই খুব ভালো হয়েছে। তারপরই এক টুকরো লুচি আর মাংস তুলে নিয়ে রিহানকে খাইয়ে দিল ফারিহা। রিহান খাবারটা শেষ করল। তারপর চা বানিয়ে আনল। শীতের সকালে গরম গরম চা। এ যেন অন্য এক তৃপ্তি। চা হাতে দুজন পুরো বাড়িটা ঘুরে নিল। এই সময়ে সবথেকে বেশি যাদের স্মরণ হলো তারা হলেন রিহানের বাবা মা। প্রতিটা অংশে তাদের স্মৃতি মিশে। আকাশের পানে চেয়ে রিহান ঠোঁট প্রসারিত করল। তারপর ধীরে ধীরে আওড়ালো। পৃথিবীর বুকে আমার মতো সন্তান আর কারো না হোক। ফারিহা সেটা শুনতে পেল বোধ হয়। ওর চোখে বিষণ্ণতা নেমে এল। তবে প্রসঙ্গটা ধরল না সে। বরং হাসি ফুটিয়ে তুলতে রিহানের হাত জোড়া শক্ত করে আলিঙ্গন করল। ফাহানের ৮তম জন্মদিনের রাতে ফারিহা কিংবা রিহান কারো চোখেই ঘুম নেই। দুজন ভীষণ যন্ত্রণায় রয়েছে। অথচ প্রকাশ করতে পারছে না। রোজ রিহান ফারিহাকে জড়িয়ে ঘুমালেও আজ সেভাবে ঘুমাচ্ছে না। দুজনেই বিছানায় এপাশ ওপাশ করছে। একে অপরের অস্থিরতা অনুভব হচ্ছে। তখন ১২টা বাজার কিছু সময় বাকি। কলিং বেজে উঠল। ফারিহার বুক ধক করে উঠল। রিহানেরও তাই। দুজনেই দোতলা থেকে ধপ ধপ করে নেমে এল। দরজা খুলে দেখল এক গাল হাসি নিয়ে দাঁড়িয়ে আছে ফাহান। আর তার পেছনে দাঁড়িয়ে আদিব আর শারমিন। ফারিহার মাতৃ মন ব্যাকুল হয়ে গেল। ছেলেকে ঝাপটে ধরল। রিহানের চোখে জল নেই। তবে খুশিটা ফুটে উঠেছে। ফাহান, আমার সোনা। তুমি এসেছ। মম, তুমি কাঁদছ কেন? এ কথা বলেই মায়ের চোখের জল মুছে দিল ফাহান। ফারিহা কান্নার মাঝেও হাসল। ছেলেটা মায়ের গলা জড়িয়ে ধরল। আমি না এসে থাকতে পারি বলো? ফারিহা কিছু বলল না। রিহান একটু দূরে দাঁড়িয়ে মা ছেলের সুন্দর মুহূর্ত দেখছে। ফাহান বাবার নিকট এগিয়ে গেল। লম্বাটে রিহানের নিকট সে বড় ছোট। তাই তার মন খারাপ হলো। সেটা বুঝতে পেরে কোলে তুলে নিল আদিব। ফাহান হাসল।
তারপর রিহানের মুখে আলতো করে ছুঁয়ে দিয়ে বলল, হ্যাপি বার্থডে ড্যাড। অমনি করে 12টার ঘন্টা বেজে উঠল। রিহানের দু চোখে জল নেমে এল। বাবা ছেলের একই দিনে জন্মদিন। ছেলেকে কোলে তুলে নিল রিহান। শক্ত করে বুকের মাঝে জড়িয়ে নিয়ে বলল, থ্যাঙ্কস বেটা। এন্ড অলসো হ্যাপি বার্থডে। বাবাকে অমন করেই জড়িয়ে রাখল ফাহান। তার ছোট্ট মস্তিষ্ক একই সাথে এক জোড়া বাবা মাকে ভালোবেসে যাচ্ছে। এদের কেউই তার নিকট কম ভালোবাসার নয়। বাবা ছেলে একসাথে ঘুমিয়েছে আজ। ফারিহা একটা শান্তির নিঃশ্বাস ফেলে ফাহানের অপর পাশে শুয়ে পড়ল। ফাহান শান্তিতে ঘুমিয়ে আছে, হাতটা বাবার গলায় জড়িয়ে রাখা। রিহান দু চোখ ভরে সন্তানকে দেখে চলেছে। আমি একটা কথা ভেবেছি। রিহান অন্যমনস্ক ভাবেই বলল, হু? ভেবেছি, ফাহানকে আর দিব না। রিহান যেন এবার ধ্যান পেল। একটু নড়ে চড়ে বলল, মানে? ওকে ছাড়া থাকতে আমার কষ্ট হয়। আমি বড় অসহায় অনুভব করি। রিহান একটু ভেবে বলল, আদিব আর শারমিন? তারাও এখানেই থাকবে। এটা ভালো বলেছ। তবে মানবে এটা? মানবে। আমি ম্যানেজ করে নিব। আচ্ছা। রিহান পুনরায় ছেলের দিকে মনোযোগ দিল। ছেলেটার মুখের আদলটা একেবারেই ওর মতো হয়েছে। রিহান আর ফাহানের জন্মদিনটা ঘরোয়া ভাবে করা হলেও আয়োজনের ত্রুটি রাখছে না। শারমিন আর ফারিহা মিলে নানান রান্না করেছে। ভোর বেলা থেকে চলছে আয়োজন। আদিব সেই কাক ভরে উঠে মাওয়া ঘাট থেকে ইলিশ মাছ কিনে এনেছে। সেটা তেলে দিতেই পুরো বাড়ি ঘ্রাণে ভরে যাচ্ছে। অন্যদিকে বাবা ছেলে একসাথে গোসল করতে যাবে। সুইমিং পুলে জমিয়ে গোসল করবে বলে ঠিক করেছে। আদিব ড্রয়িং রুমে ছিল। সেও তাদের সাথে যোগ দিল। তিনজনে সুইমিং শেষ করে এসে জামা বদলে নিল। সকাল সকাল গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাজা। এক অন্যরকম তৃপ্তি। সবাই খাওয়া দাওয়া শেষ করে বের হলো ঘোরাঘুরির উদ্দেশ্যে। পুরো দিনটা একসাথে ঘুরল তারা। নানান পোজে ছবি তুলল। বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত 10টা বেজে গেল। ফাহান ঘুমিয়ে পড়েছে। তাকে কোলে করে নামাল আদিব। ফাহান আজ আমাদের সাথে থাকুক। আচ্ছা। রিহান গাড়ি পার্ক করে নিজ রুমে এল। দেখল ফারিহা ফ্রেশ হয়ে নিয়েছে। শুধু তাই নয়, পুনরায় সাজগোজও করছে। রিহানের একটু সন্দেহ জাগল। সে আরশির নিকটস্থ হয়েছে। পেছনে থেকে জড়িয়ে ঘাড়ের কাছে থুতনি ঠেকাল। কি বলো তো? আবার তৈরি হচ্ছ যে? এমনি। সত্যিই কি তাই? হুম। মনে হচ্ছে না। ফারিহা হাসল। সেই হাসিতে প্রহেলিকার দেখা মিলে। রিহান কিছু সময় ভেবে মেয়েটিকে পুনরায় আলিঙ্গন করল। গলার কাছটায় ঠোঁট ঠেকিয়ে বলল, সবাই বার্থডে গিফট দিয়েছে। তুমি তো দিলে না। এটা কি ঠিক হলো? দিব। এর জন্যে তৈরি হলে? ফারিহা এবার জবাব দিল না। রিহান ভাবুক হয়ে পড়ল। মেয়েটি বারান্দার দিকে যাচ্ছে। রিহানও সেদিকে গেল। খোলা বারান্দায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে সামনের বড় বাগানটা। সেখান থেকে মিষ্টি এক ফুলের ঘ্রাণ নাকে এসে ধরা দিচ্ছে। রিহানের হাতটা তুলে নিল ফারিহা। তারপর চুমু খেল সময় নিয়ে। রিহান দু চোখ ভরে দেখে চলেছে স্ত্রীকে, যার রূপ গুণ সব থেকে সুন্দর, পবিত্র। রিহান তখনও জানত না তার জন্মদিনের উপহারটা এত সুন্দর হবে। হুট করেই একটা বাজি ফাটার আওয়াজ হলো। আকাশ জুড়ে আলো ছুটছে। রিহান অবাক হয়ে সেদিকে তাকিয়েছিল। ঠিক সে সময়ই কানের কাছে এসে ফারিহা বলল, কংগ্রাচুলেশন। দ্বিতীয়বারের মতো বাবা হচ্ছেন আপনি। রিহান যেন একটা ঘোরে প্রবেশ করেছে। ও তখনও বুঝতে পারছে না কি হলো। যখন বুঝল তখন মেঝেতে হাঁটু ঠেকিয়ে দিল। পেট বরাবর চুমু খেল। কবে জেনেছ? কিছু দিন আগে। বললে না কেন? আজকের দিনটার জন্য। কতগুলো দিন মিস হয়ে গেল। এটা ঠিক করনি। আচ্ছা, সরি। রিহান একটু রাগ দেখিয়ে ঘরের ভেতর চলে গেল। ফারিহাও এল পেছনে পেছনে। তারপর চলল রাগ ভাঙানোর প্রয়াস। কিন্তু রিহান কিছুতেই মানছে না। একটা সময় পর ফারিহা ধৈর্য হারিয়ে ফেলল। সে নিজেই রাগ দেখিয়ে শুয়ে পড়ল। রিহান কিছু সময় চুপ করে থেকে হেসে ফেলল। কারণ সে জানে মেয়েটির রাগ ভাঙানোর জন্য একটা শক্ত আলিঙ্গনই যথেষ্ট। হলো ও তাই। এক আলিঙ্গনেই মেয়েটির রাগ গলে গেল। তারপরই রিহানের বুকে মুখ গুজে দিয়ে চোখ বুজল।
তবে সে রাতে ওদের ঘুম হলো না। সমস্ত রাত জুড়ে ভাবতে লাগলো নতুন অতিথির কথা, যাকে নিয়ে আরও একবার জাগ্রত হলো এক বুক স্বপ্ন আর আনন্দ। সমাপ্ত।